আচ্ছা, কালকে আমরা যতটুকু দেখছিলাম যে টেবিল ক্রিয়েশন, তাই তো? আর টেবিলের ভিতরে কিভাবে ডাটাগুলো দিতে হয়, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলা কালকে যা যা দেখছি সবগুলা কি শুধু টেবিলই প্র্যাকটিস করছেন, নাকি ওই সিএসএসগুলা, তারপর যে আদার্স যে জিনিসগুলো দেখানো হয়েছে প্রথম দিকে, নাকি সেগুলো একটু দেখছেন? হুম। সবগুলো দেখছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন এবার আমার, তাই না? হ্যাঁ ভাইয়া। হুম। তো এই হচ্ছে আমাদের কোড এডিটর, এবং কালকের কাজগুলোই হচ্ছে আমাদের এই পর্যন্ত। তো সেগুলো তো এখন আমাদের কোনো দরকার নাই, আমরা সেগুলো রিমুভ করে দিচ্ছি। এবং সিএসএস ফাইল আমাদের যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিচ্ছি গিটহাবে আপলোড দেওয়ার জন্য, কারণ আমাদের সিএসএস ফাইলটা ফাঁকা ছিল। আমরা আজকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দেবো হচ্ছে সিএসএস। এখান থেকেও করা যায়। আর সিএসএসের ভিতরে নিউ ফোল্ডার, আচ্ছা সরি, এটা ডিলিট। আমরা নিউ ফোল্ডার করব, যেটার নাম দেবো হচ্ছে সিএসএস ফোল্ডার। এবং সিএসএস এর ভিতর আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেবো হচ্ছে style.css। ওকে, আমাদের সিএসএস ফাইলও খালি, আমাদের ইন্ডেক্সের ভিতরেও এখন পর্যন্ত কিছু নাই। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে ডিভ কল করে ওই কাজগুলো করা হয়, বা একটা স্ট্রাকচার বা লেআউট কীভাবে তৈরি করা যায়। আমরা লেআউট বুঝি তো নাকি? লেআউট মিনস হচ্ছে আপনি কীভাবে পুরো জিনিসটাকে একটা স্ট্রাকচার দিবেন আর কি, সেই জিনিসটা আমরা একটু লিখতেছি HTML লেআউট। জাস্ট দেখলেই বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কেমন। প্রথমে তো আমাদের যাই কিছু করি না কেন, আমাদের আগে ড্রয়িংটা শিখতে হবে, তাই না? কীভাবে হচ্ছে মানে কোথায় ভাগ করব, কীভাবে হবে, এই জিনিসগুলি কনসেপ্টগুলো আমাদের মধ্যে আনতে হবে। তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো ইজিতেই করতে পারবো। আমরা একটু ইয়াতে যে ইমেজে যাব, শুধুমাত্র ওইগুলো দেখা দরকার নেই। আচ্ছা, দেখতে তো পাচ্ছেন, তাই তো? তো কালকে যেটা দেখাইছিলাম যে কিভাবে শুধুমাত্র ন্যাভ আর হচ্ছে লোগোটাকে এক পাশে আনা যায়, তো ঠিক সেমভাবে আমাদের কিন্তু আবার এরকমভাবে স্ট্রাকচারগুলো কিন্তু এভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটের। আমরা যেমনটা দেখি এমনই কিন্তু দেখি, উপরের দিকে থাকে হেডার, মাঝখানে কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, স্লাইডার থাকে, একদম শেষের দিকে হচ্ছে ফুটার থাকে। তো তারপর প্রয়োজন অনুযায়ী এভাবে এগুলো কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, লুপের মতো চলতেই থাকে। যত বড় ওয়েবসাইট হবে তত বড় কন্টেন্টগুলো মাঝখানে বসতে থাকে। তো এই জিনিসটা কিভাবে করা যায় এবং হচ্ছে করে, এবং জিনিসটা করার জন্য কি কি প্রয়োজন হয়, আপনাদেরকে আমি সেকশন দেখাইছিলাম না? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, দেখানো হয়েছিল। আচ্ছা, যদি সেকশন দেখানো থাকে তাহলে হচ্ছে আমি সিম্পলি জাস্ট এটাকে ডিজাইন করব। এর পরবর্তীতে আমরা আবার আরেকটাতে চলে যাব, ঠিক আছে? আমরা বুস্টেপ নিয়ে একটু কথা বলবো তখন, কারণ এখান থেকে বুস্টেপ বোঝার আগে আমাদের এই জিনিসটা কিছুটা হলে একটু ধারণা থাকা উচিত। এজন্য আমরা এই জিনিসটার সাথে আগে একটু পরিচিত হই। তো এটা আমরা ডিজাইন করব। ধরেন এটা যদি ডিজাইন করতে চাই তাহলে প্রথমেই আমাকে কি দরকার হবে? পুরোটাই তো আমাদের একটা বডি, তাই না? পুরোটাই হচ্ছে আমাদের একটা বডি কন্টেন্ট। তার ভিতর হচ্ছে হেডার একটা সেকশন, তাই তো? হেডার সেকশন। তাহলে আমরা কি করতে পারি? প্রথমেই আমরা একটা হেডার নিতে পারি, জাস্ট হেডার, এটা ট্যাগ। তার ভিতরে হচ্ছে আমরা একটা কন্টেন্ট দিতে পারি H1 দিয়ে, যে বলতে পারি হচ্ছে দিস ইজ হেডার। আমরা জাস্ট হচ্ছে লেআউটটাকে সিম্পলি ডিজাইন করব, এছাড়া আর কিছু না। হেডারটাকে যদি কল করি সিএসএসে, সরি, যেহেতু হেডার নিজে একটা ট্যাগ, সেখানে ডট দিতে হবে না। আমরা এখানে বলবো হচ্ছে ওর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, ধরুন রেড দিলাম আপাতত, এবং হচ্ছে ওর একটা হাইট দেবো 100 পিক্সেল, যেন হচ্ছে উপর নিচ থেকে একটা জায়গা পায়। এবং সেটা যদি হয়, আমরা এখন যদি একটু রান করি দেখতে পারবো রেড কালার নিয়ে হচ্ছে একটা হাইডও পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি হেডার পার্ট। যদি আমরা বলি এটার মতো যে হেডার, তো হেডার যদি হয়ে যায় তারপর আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, আর হচ্ছে অল্টার মেইন, যেটা অর্থাৎ একটাকে আমরা বলতে পারি কন্টেন্ট, আর একটাকে বলতে পারি হচ্ছে সাইড বার, তাই তো? দুইটা ডিভ। এখানে কয়টা ডিভ হচ্ছে? দুইটা ডিভ হচ্ছে। তো এই দুইটা ডিভকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে না? কীভাবে ভাগ করব বলেন তো? এটা কত পার্সেন্ট আছে উইথ নিয়ে? পুরো উইথটাকে যদি হয় 100%, মানে আপনার ব্রাউজার বা হচ্ছে আপনার পিসির যে স্ক্রিন, সেটা যদি 100% হয়, সেখানে মেইনটা কত পার্সেন্ট আছে? 70, আর হচ্ছে 30 বলতে পারি আমরা, তাই তো? তাই না?
70 বলতে পারি হ্যাঁ আর ভাইয়া। হচ্ছে 30 বলতে পারি। আচ্ছা চলেন আমরা হচ্ছে তাহলে এখানে একটা আর্টিকেল নামে হচ্ছে সেই সিমেন্টিক ট্যাগ বলে এগুলোকে, বা আমরা লাস্ট দিন যেটা বলছিলাম যেগুলো আগে ক্লাস হিসেবে ইউজ করতো বাট পরবর্তীতে সেগুলোকে হচ্ছে মানে একটা নিজস্ব ট্যাগ হিসেবেই ধরে দেওয়া আছে। বা আমরা আর্টিকেল এগুলো তো ইউজ করা হয় না সচরাচর, আমরা সেকশন দিয়ে করি। এখানে আমরা হচ্ছে সেকশন কল করব এবং সেকশনের ভিতরে ক্লাস দিব হচ্ছে, এটা নাম দিব বলতে পারি আমরা কন্টেন্ট, ক্লাস নেম দিব হচ্ছে কন্টেন্ট অবশ্যই। তার ভিতরে কিন্তু আমাদের এখন বাকি কাজগুলো করতে হবে, কারণ আমরা লাস্টের ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা যদি দুইটাকে পাশাপাশি আনতে চাই তাহলে কিন্তু ওদের একটা প্যারেন্ট ডিভের দরকার হয়। মনে আছে কারো? আমরা যখন নেভ আর হ্যাঁ ভাইয়া। হচ্ছে লোগোকে পাশাপাশি আনার চেষ্টা করছিলাম তখন কি করতে হয়েছিল? ওদেরকে আরেকটা প্যারেন্ট ডিভের ভিতরে নিতে হয়েছে না? এটা নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যদি ওদেরকে যদি আপনি পাশাপাশি কোনো জিনিসকে রাখতে না চান আর ওদেরকে যদি আপনি বাউন্ড না করেন, অর্থাৎ চারপাশ দিয়ে যদি আপনি ওদেরকে কোথাও একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে যদি না আটকান তাহলে কি ওরা ছড়াছড়ি করবে না? যে কোনো জিনিস, জাস্ট লাইক ধরেন ক্যারামের মধ্যে হ্যাঁ কি ভাইয়া। হয়, ক্যারামের মধ্যে কি হয়, যদি ক্যারামের ওই সাইডের বর্ডারগুলো না থাকে আপনি এগুলা কি কোথাও থাকবে? ওর বাইরে চলে যাবে। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে কিছু জিনিসকে রাখছেন, আপনি ওই জায়গার মধ্যে ওদেরকে যে কোনো জায়গায় পজিশন বা হচ্ছে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন, কিন্তু সে কিন্তু ওই জায়গা থেকে আর বের হতে পারতেছে না। দ্যাটস ওয়াই আপনি যখন কখনো এরকম ব্লক তৈরি করবেন পাশাপাশি উপরে নিচে, তখন কিন্তু আপনাকে এরকম ওদের জন্য একটা প্যারেন্ট ডিভের দরকার হয়। এই পুরো সেকশনটাকে হচ্ছে আমরা বলবো, আমি একটু পেন্টে যে আপনাদের আর একটু বোঝাই। ধরেন এরকম পাশাপাশি দুইটা আছে তাই তো, একটা 30% আর একটা হচ্ছে 70%। তো এই দুইটাকে যদি আমি এভাবে করে র্যাপ না করি, র্যাপিং মানে হচ্ছে কি আমরা সবাই বুঝি, যেটা হচ্ছে কি মোড়ানো বা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাকে আবদ্ধ রাখা। তো আমি যদি এরকম তাকে না মোড়ায় রাখি তখন কি হবে? ওকে আমি বললাম পাশাপাশি থাকার জন্য, কিন্তু থাকবে ওদের এখানে যাওয়ার মতো অসংখ্য জায়গা আছে, অসংখ্য জায়গা আছে চারপাশে, ওরা কিন্তু নড়াচড়া করবে বা হচ্ছে ছড়া ছিটা যাবে। তো এই জিনিসটা যেন না হয় এর জন্য কিন্তু আমাদের যদি পাশাপাশি আনতে হয় বা যদি এরকম পাশাপাশি উপরে নিচে যদি কখনো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুইটাকেই একটা বক্সের ভিতরে বা একটা র্যাপিংয়ের মধ্যে যদি আমরা নিই তখন কি হবে? পাশাপাশি রাখবো আমরা ঠিকই, বাট ওরা কিন্তু কখনোই একজন আরেকজনকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সবাই কিন্তু এই বাউন্ডারির ভিতরে কিন্তু মানে বাউন্ড আছে, এর বাইরে কিন্তু যাওয়ার ক্ষমতা তাদের এখন আর নাই। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি? হুম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটাই বুঝালাম যে আপনার যদি কখনো কোনো ডিজাইনের ভিতরে এরকম একটার ভিতরে দুইটা বা তিনটা চারটা যত ব্লকই দরকার হোক না কেন সেগুলো যদি করতে হয়, সেগুলোর জন্য কিন্তু আপনাকে একটা প্রথমে প্যারেন্ট ডিভের দরকার হবে। কারণ প্যারেন্ট ডিভ যদি আপনি না নেন তাহলে কিন্তু ওদেরকে আপনি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে বাউন্ড করতে পারবেন না। দ্যাটস ওয়াই এইখানে হচ্ছে আমাদের তাহলে প্যারেন্ট ডিভ কয়টা হবে, টোটাল ডিভ লাগবে কয়টা এই মেইন আর হচ্ছে এই সাইড বারটাকে বানানোর জন্য? হুম। প্যারেন্ট টিমে একটা এটার ভিতরে দুইটা হবে না। তারপর হচ্ছে দুইটা, তাই তো? তার মানে টোটাল লাগতেছে কয়টা আমাদের? তিনটা, তাই তো? আমরা কিন্তু প্রথমেই কিন্তু সেকশন হিসেবে নিলাম কারণ এটাকে ডিভ আর সেকশন আলাদা কিছু না, ঠিক আছে? সেকশনটা জাস্ট হচ্ছে আপনাকে সেকশনটাকে মেনটেন করার মানে মেনশন করার জন্য যে নতুন সেকশন আপনি শুরু করছেন এবং এটা হচ্ছে সেই সেকশনটা এতটুকুই। বাট এটা আপনি ডিভ দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তার এটা হচ্ছে আমাদের প্যারেন্ট, তার ভিতরে আমাদের ডিভ লাগবে হচ্ছে দুইটা, এবং আমি ক্লাস দিচ্ছি হচ্ছে একটার নাম দিচ্ছি হচ্ছে মেইন কন্টেন্ট আন্ডারস্কোর কন্টেন্ট। ক্লাস নেম দেওয়ার সময় অবশ্যই হচ্ছে আপনি নাম্বার দিয়ে শুরু করবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করবেন না। আর যদি আপনার এমন হয় যে দুইটা ওয়ার্ড, ঠিক আছে, দুইটা ওয়ার্ড যদি হয় আপনি কখনো মাঝখানে স্পেস দিবেন না। দুইটা ওয়ার্ড দেওয়ার মানে হচ্ছে আপনি দুইটা আলাদা আলাদা ক্লাস, ঠিক আছে? আমরা কিন্তু স্পেস দিয়ে ক্লাসের ভিতরে ক্লাস কল করতে পারি। এজন্য যদি দুইটা ওয়ার্ড হয় আপনি মাঝখানে হচ্ছে আন্ডারস্কোর বা হচ্ছে হাইফেন ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে কন্টেন্টটা লিখে জাস্ট ট্যাপ দিলে আমার ডিভ সহ ক্লাসটা কল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। এখানে আমি H1 দিচ্ছি, এখানে আমি লিখতেছি হচ্ছে কন্টেন্ট নামে শুধুমাত্র। তারপর আমাদের আরেকটা ডিভ লাগবে ঠিক এই ডিভের পরে, যেটার নাম দিতে পারে হচ্ছে আমরা সাইড বার, এবং এইখানে লিখবো হচ্ছে আমরা H1 দিয়ে সাইড বার। এখন যদি আমরা একটু দেখি কিছু দেখতে পারবো? তেমন কিছুই না, জাস্ট কন্টেন্টগুলো দেখতে পারবো আর কিছু না। আমরা একটু কালার কম্বিনেশন আর হচ্ছে হাইট উইডগুলো ঠিকঠাক মতো দিই। তাহলে এগুলোকে দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ক্লাস নেমগুলোকে কল করতে হয়, আমরা ক্লাস নেমগুলোকে কল করতেছি।
কন্টেন্ট নামে একটা, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট নামে আছে একটা, সবগুলোকে একসাথে কল করে নেবেন, তাহলে হচ্ছে আপনার মানে প্রবলেম হবে না, ইজিলি কাজ করতে পারবেন। ওকে, তো 3টা ক্লাস ছিল, 3টা ক্লাসে হচ্ছে আমরা কল করে নিলাম। এখন আমরা ডিজাইনটা কি করব, এখানে আর একটু তাকান, দেখা যাচ্ছে কি মেইন কন্টেন্টের উইথ হবে হচ্ছে 70% এবং হাইট হবে মোটামুটি অনেক বেশি, তাই তো? তো চলেন আমরা একটু হাইটটা দিই মেইন কন্টেন্টের মধ্যে, ওর উইথ দিব হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের উইথের 70%, ঠিক আছে? এবং আমরা একটা হাইট দিতে পারি, হাইটটা দিতে পারি হচ্ছে ধরেন 400 পিক্সেল, এবং বুঝে যাওয়ার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করতে পারি। কি কালার দেব বুঝে যায় না, এটাই দিচ্ছি, ঠিক আছে? এখন যদি দেখি এইখানে চলে আসছে, এই হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে আমার ব্রাউজারের 70% উইথ, আর উপর থেকে হচ্ছে আমি কি পাচ্ছি, হাইট পাচ্ছি, তাই তো? যেটা আমি 400 পিক্সেল দিলাম। এবং এখন আমাদের সাইড বারটাকে নিয়ে কাজ করতে হবে। চলেন আমরা সাইড বারটাকেও দিই। এখানে তাকান, সাইড বারের ভিতরে কি শুধুমাত্র হাইট ঠিক আছে, বাট উইথটাই তো আমাদের চেঞ্জ, তাই না? একই তো জিনিস, হাইট তো সমান হবে দুইটারই। তো এখানেও হচ্ছে আমাদের উইথ দিব হচ্ছে আমরা জাস্ট বলবো 30%, ওর উইথটা যেহেতু একটু কম, এবং হাইট হবে আগেরটার মতোই সমান 400 পিক্সেল, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, অন্য একটা কালার দিব, বা হচ্ছে বি থেকে দিই, কালারটা মিলাইতেই ঝামেলা লাগে, একটা করে দিয়ে দিলাম। তো দেখেন এই পাশে সাইড বারটা এই পাশে আছে, আর হচ্ছে কন্টেন্টটাকে এই পাশে আছে। এখন বলেন লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছিল যে আপনার যদি কন্টেন্ট থাকে পাশাপাশি আনার জন্য আমরা কি ইউজ করতে পারি, দুইটা জিনিস শিখাইছিলাম। ভাইয়া প্যারেন্ট ডিভটাকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে আর জাস্টিফাই কন্টেন্টটাকে স্পেস বিটুইন দিতে হবে। হ্যাঁ সেটাও করতে পারেন, আরেকটা আছে কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি প্যারেন্ট ডিভকে, লেফট রাইট এমনিই হয়ে গেছে, জাস্টিফাই কন্টেন্ট দেওয়া লাগে নাই। কারণ কি এমনি দুইটা মিলাই হচ্ছে 100%, যদি মাঝখানে গ্যাপ ট্যাপ থাকতো আপনার গ্যাপ নিয়ে কাজ করতে হতো, সেক্ষেত্রে আপনি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড স্পেস ইভেনলি এগুলো দেওয়া যেত, বাট এখন আর দরকার হচ্ছে না, তাই তো? হয়ে গেছে না এটা? জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে হচ্ছে ওদের প্যারেন্টে, তার মানে হচ্ছে ওর যতগুলো ডিভ আছে ততগুলো ডিভকেই কিন্তু ও ঠিকঠাক মতো জায়গা দিচ্ছে, তাই না? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর কিন্তু আরও কিছু কাজ হয়, একটু বলে দিই। ধরেন আপনি হচ্ছে কোনো উইথ মেনশন করেন নাই, কারো কোনো উইথ নাই, কিন্তু আপনি দুইটাকে পাশাপাশি রাখার জন্য ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছেন। একটু চেঞ্জ দেখবেন কি জানেন, দেখেন দুইটাই হচ্ছে ওদের কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু হাইট ওরা পেয়ে গেছে, ঠিক আছে? মানে যতটুকুই দেন না কেন, ডিসপ্লে ফ্লেক্সের কাজই হচ্ছে কি উইথের মধ্যে যতগুলো ডিভ দেওয়া হবে প্রত্যেকটা ডিভকে হচ্ছে সমান করে জায়গা দেওয়া। এবার যেভাবেই হোক ও সমান করে জায়গা দিবেই, ঠিক আছে? আমরা আবার উইথটাকে দিয়ে দিচ্ছি এদিকে 70%, আর সাইড বারের জন্য হচ্ছে উইথ 30%। ওকে, তো ফুটারটা হচ্ছে ঠিক সেম হেডারের মতো, আর কিছু করতে হবে না, আমরা হেডারটাকে কল করব মানে এখানেই জাস্ট চেঞ্জ করে দিব হচ্ছে ফুটার নামে। ওকে, দিস ইজ ফুটার, জাস্ট এতটুকু দিয়ে দিলাম, কালার টালার আগেরটার মতোই থাকলো, আমাদের কোনো কিছু দরকার নেই, পায় নেই। তাহলে হচ্ছে শুধুমাত্র ফুটারটাকে আমাদের এখন কল করতে হবে হেডারের পাশে। আমরা চাইলে এই হেডারের পর একটা কমা দিয়ে আমাদের আরেকটা ক্লাসও অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? মানে একই সেম ডিজাইন যদি হয়, আমরা সেম প্রপার্টি সেম ভ্যালু যদি দরকার হয়, আমরা এইভাবে কমা দিয়ে দিলেও কী হয়, আমাদের কোডটা কম হয়, এবং কোড কম হওয়ার পিছনে অনেক সুবিধা আছে। আপনি কতটা স্মার্টলি কোড করতে পারেন সেগুলো কিন্তু এগুলো দেখলে বোঝা যায়, ঠিক আছে? এবং এইগুলোকে বলা হচ্ছে অপটিমাইজড কোড। আপনার যখন কোড কম হবে ফাইল সাইজ কিন্তু কম হবে, এবং তখন কিন্তু আপনার ওয়েবসাইট লোড নিতে সময় কম নেবে, ঠিক আছে? এখন যদি একটু দেখি, দেখেন হেডারেরও যেই ডিজাইন, ফুটারও ঠিক সেম ডিজাইন, আর কন্টেন্ট সাইড পার্ট এগুলোর মতোই আছে। বুঝা গেছে? এটা কি খুব বেশি কঠিন করা, এরকমভাবে ডিজাইন করা? না ভাইয়া সহজ। আচ্ছা,
যদি কঠিন লাগে একটু বলবেন, আমি হচ্ছে চেষ্টা করব আর একটু মানে ইজিতে এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, যেভাবে যাচ্ছে সেটা কি বোঝা যাচ্ছে? জি জি ভাই। সবাই বলেন। ভাইয়া মাঝখানে সাদা গ্যাপটা কেন? সাদা গ্যাপটা হচ্ছে আপনার এই যে H1 ট্যাগ আছে না, H1 ট্যাগ বাই ডিফল্টভাবে হচ্ছে ওদের ট্যাগের ভিতরে প্রিডিফাইন, ওদের মধ্যে হচ্ছে একটা মার্জিন প্যাং দেওয়া থাকে। এই যে দেখেন H1 ইউজার এজেন্ট স্টাইল শিট, মানে এটা কিন্তু আমরা কেউ দেয় না। এখানে দেখেন কি বলা আছে, ডিসপ্লে ব্লক থাকবে, ফন্ট সাইজ 2em, 2em মানে হচ্ছে 1em মানে হচ্ছে 16 পিক্সেল, তার মানে 2em মানে হচ্ছে 36 পিক্সেল। ঠিক আছে, মার্জিন ব্লক স্টার্ট মানে হচ্ছে উপর থেকে 0.67em, মানে প্রায় অলমোস্ট 50%-এর উপরে, প্রায় 10 পিক্সেলের মতো করে জায়গা হচ্ছে উপর থেকে ছাড়ে। স্টার্ট মানে হচ্ছে উপরে, এন্ড মানে হচ্ছে নিচে। আর স্টার্ট এন্ড ইনলাইনের মধ্যে মানে লেফট রাইটে হচ্ছে 0 0। তো উপর নিচ থেকে হচ্ছে 10 পিক্সেল করে জায়গাও পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি হয়, উপর দিকে জায়গাটা পাচ্ছে, এইখানেও হচ্ছে উপর দিকে সেই জায়গাটাই পাচ্ছে। দেখেন আমি যদি একটু দেখাই, এই যে এখানেও কিন্তু উপর থেকে মার্জিনটা পাচ্ছে। তো সবগুলো মার্জিনকে একসাথে রিমুভ করা যায়। ঠিক আছে, আপনি যদি এখানে বলেন মার্জিন 0 H1 এর জন্য, দেখবেন সবগুলোর গ্যাপ মিশে গেছে। তো এটাকে আরেকটু স্মার্টলি করা যায়। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমাদের বডি ট্যাগ তো আছে, তাই না? আমরা বডিটাকে একটু কল করি। আমরা বডিটাকে কল করব, বডিটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, জাস্ট লাইক ব্লু কালার দিলাম, ডার্ক ব্লু। ঠিক আছে, দেখেন কন্টেন্ট কিন্তু আমার এই যে H1 বা যা সব কিছু কিন্তু লেফট সাইড থেকে আর হচ্ছে রাইট সাইড থেকে কিন্তু ব্লু কালারটা আমার দেখা যাচ্ছে। আমার ফুল উইথ কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? দেখেন লেফট সাইডেও কিছুটা জায়গা ফাঁকা, এই পাশেও কিছুটা জায়গা ফাঁকা, তার মানে কি আমার কন্টেন্টকে ফুল উইথ পাচ্ছে? না ভাইয়া, কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছে, 15 পিক্সেল করে হচ্ছে জায়গা ছেড়ে দেয়। এই জায়গাটা ছাড়াটার কারণ হচ্ছে কি, আপনার এই জায়গাটাকে বডি ট্যাগ অলরেডি প্রিডিফাইনভাবে পেয়ে থাকে। এই জিনিসগুলোকে আমাদের প্রথমেই রিমুভ করতে হয়। তো আমরা যখন কাজ করি সেটা হচ্ছে কি করি, প্রথম দিকেই এই জিনিসটা আমরা রিমুভ করে দিচ্ছি, দরকার নেই, আচ্ছা থাকুক। আমরা হচ্ছে উপরে যাই, উপরে যে আমরা স্টার মানে হচ্ছে অল যত ট্যাগ আছে সব ট্যাগের জন্য আমরা হচ্ছে মার্জিন 0 করে দিই, তারপর হচ্ছে প্যাডিং 0 করে দিই। ঠিক আছে, মানে যত ট্যাগ আছে বডি ট্যাগ, H1 ট্যাগ, পি ট্যাগ যা কিছু আছে সব ট্যাগের জন্য হচ্ছে আমরা মার্জিন 0, প্যাডিং 0 করে দিই। এবার দেখেন এই সাইডেও জায়গা নেই, এই সাইডেও জায়গা নেই, উপরেও জায়গা নেই, নিচেও জায়গা নেই। নিচে জায়গাটা হচ্ছে মানে হাইটের জন্য পাচ্ছে, মানে আমার এই পর্যন্ত আমাদের হাইট কভার হয়েছে, বাট নিচের টুকু আর কভার হয় নাই। ঠিক আছে, তো আপনারা যখন কাজ করবেন এই প্রবলেমগুলো থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই অল স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0 এই কথাটাকে বলে দিলে আপনার কাজ অর্ধেক কমে যাবে। ঠিক আছে, এই যে H1 ট্যাগ অলরেডি একটা মানে মার্জিন প্যাডিং পায়, অনেক কিছু অনেক ট্যাগ আছে যেগুলো হচ্ছে অলরেডি মানে প্রিডিফাইনভাবে কিছু মার্জিন পায়, কিছু প্যাডিং পায়। ঠিক আছে, এজন্য হচ্ছে প্রবলেমটা। তো এটা করবেন, বোঝা গেছে? এবার কিন্তু আর কোনো ফাঁকা নাই, কোনো গ্যাপ নাই, কিচ্ছু নাই। আচ্ছা, মার্জিন প্যাডিং বলতেছি, এগুলো নিয়ে কি আলোচনা করছি কালকে? না ভাই, মার্জিন বা প্যাডিং নিয়ে আলোচনা হবে। মার্জিন প্যাডিং বুঝেন আপনারা? না ভাইয়া, বোঝেন না? একটু বললে ভালো হতো। আচ্ছা চলেন আমরা এটাতে হচ্ছে মার্জিন এবং হচ্ছে প্যাডিং নিয়ে একটু কথা বলে আলোচনা করি। তো এই যে দেখেন এই টেক্সট, দিস ইজ হেডার, এটা কি একটা টেক্সট আছে, তাই না? আমরা যদি মার্জিন দিতে চাই, মার্জিন মানে কি আমরা বুঝি, সেটা হচ্ছে যে বাহির থেকে জায়গা ছাড়ে। আমরা পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করি লেফট সাইড রাইট সাইড থেকে, মানে হচ্ছে বাহির থেকে যেন জায়গাটা ছাড়ে, তাই তো? তো সেটাকে বলা হয় হচ্ছে মার্জিন। আবার আমরা দেখা যায় ভিতর থেকে কিছুটা স্পেস রাখি, সেই স্পেসটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। অর্থাৎ বাহিরের জায়গাটাকে বলা হয় হচ্ছে আপনি মার্জিন হিসেবে রাখছেন, আর ভিতরের জায়গাটাকে বলা হয় আছে আপনি প্যাডিং হিসেবে রাখতেছেন। ঠিক আছে, তো আমি চলেন আমরা হচ্ছে একটু কাজ করব, যেটা হচ্ছে এই হেডার ট্যাগ যেটা আছে সেটাকে একটু মার্জিন প্যাডিং দিতে আমরা একটু চেষ্টা করে দেখি। তো হেডার ট্যাগের ভিতরে আছে এটা, আমরা এখানে লিখব হচ্ছে মার্জিন, জাস্ট মার্জিন দিচ্ছে হচ্ছে ধরেন 30 পিক্সেল। 30 পিক্সেল যদি দিই, দেখেন কি হচ্ছে, ও এ পাশ থেকেও জায়গা চেপে আসছে, উপর থেকে নিচে থেকে, মানে চারপাশ থেকে কিন্তু ও জায়গা ছেড়ে দিচ্ছে। এটা কি মার্জিন পাচ্ছে, তাই তো? মার্জিন হচ্ছে বাহির থেকে জায়গা ছাড়ে,
লেফট সাইড টপ বটম লেফট রাইট চারপাশ থেকে হচ্ছে 30 পিক্সেল করে জায়গা সে ছেড়ে দিছে। আমি যখন বলছি হচ্ছে মার্জিন 30 পিক্সেল, তো মার্জিনটা কোথেকে আসতেছে, কোথায় কাজ করে বলেন তো? বাহির থেকে, তাই তো? হ্যাঁ ভাইয়া। এটা তো বুঝছেন মার্জিনটা হচ্ছে বাহির থেকে কাজ করে। তো এইটা যে দিলাম তারপরে কিছু কথা আছে। এখন বলতে পারেন যে ভাই আমার যদি লেফট সাইড থেকে দরকার নাই, বটম থেকে দরকার নেই, টপ থেকে দরকার নেই, আমি শুধু লেফট থেকে চাই, তো সেই ধরনের ক্ষেত্রে কী কী করা যাবে? আপনি তো একবার মার্জিন দিলে চারপাশ থেকে পেয়ে যায়, কাহিনী আছে। এই পুরোটার মানে একটা ভ্যালু যদি দেন সেটা কাজ করে হচ্ছে আপনার চারপাশে, মানে চারটা দিকেই কাজ করে। আপনি যদি দুইটা ভ্যালু দেন তখন হচ্ছে আবার আলাদা আলাদা কাজ করে। আমি এখানে দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল। এবার একটু দেখবেন, বলেন তো 50 পিক্সেল কোথায় পাচ্ছে, উপরে নিচে নাকি লেফট রাইটে? লেফট রাইটে বেশি পাচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে আপনি যখন দুইটা ভ্যালু দিবেন মার্জিনের জন্য, প্রথমটা কাজ করে টপ আর বটমের জন্য, লেফটটা কাজ করে হচ্ছে মানে সেকেন্ডটা কাজ করে হচ্ছে লেফট এবং রাইটের জন্য, ঠিক আছে? এটা একটা প্রসেস, মানে দুইটা দেখালাম। একটা হচ্ছে সিঙ্গেল, যদি আপনি একটাকে কল করেন আপনার চারপাশে পেয়ে যাচ্ছে। আপনি টপ বটমে সমান চান, আপনি টপ বটমে একটা ভ্যালু দিতে পারেন, আবার লেফট রাইটও সমান চাচ্ছেন, লেফট রাইট বা দুইটা ভ্যালু দিলে আপনার প্রথমটা টপ বটমে আর হচ্ছে সেকেন্ডটা লেফট রাইটে কাজ করবে। যদি এমন হয় যে আপনার তিনটা ভ্যালু আছে, ধরেন এইখানে আমি দিচ্ছি হচ্ছে ধরেন 70 পিক্সেল, দেখেন তো একটু কি হলো, দেখতেছেন? উপরেরটা ছোট, এই পাশেরটা 50 পিক্সেল আর 70 পিক্সেল পাচ্ছে কোথায়? বটমে। তার মানে এইখানে আপনি কি বুঝতেছেন? প্রথমটা হচ্ছে কাজ করতেছে টপে, পরেরটা হচ্ছে লেফট রাইটে, এবং লাস্টের যেটা আছে সেটা কাজ করতেছে কোথায়? শুধুই মাত্র বটমে, যদি আপনি তিনটা ভ্যালু দেন। কথা কি বুঝতেছেন? একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? একটু ঝামেলা মনে হচ্ছে, সহজ করে দিব, দাঁড়ান। এবার হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল, মানে আমি চারটা ভ্যালু দিলাম, টপ বটম লেফট, আমাদের দিক যেহেতু চারটা, আমরা চারটা ভ্যালু দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখেন, এই পাশে 30 পাচ্ছে, এই পাশে 50 পাচ্ছে, এই পাশে 70 পাচ্ছে, এই পাশে হচ্ছে 10 পাচ্ছে। কীভাবে এটা মনে রাখবেন কীভাবে? ব্যাপারটা হচ্ছে যদি আপনি চারটা ভ্যালু দেন, এই চারটা ভ্যালু কাজ করে হচ্ছে ঘড়ির কাটার দিকের মতো। প্রথমে থাকে টপে, তারপর আসে কোথায়? রাইটে, তাই না? মানে 15-এ, তারপর আছে 30-তে বটম, তারপর আছে 45 মানে হচ্ছে লেফটে, তারপরে টপ রাইট বটম লেফট। চারটা ভ্যালু দেওয়ার মানে হচ্ছে আপনার টপে থাকবে এটা, রাইটে থাকবে এটা, বটমে থাকবে এটা, লেফটে থাকবে এটা। আর আমরা কিন্তু এখানে কিন্তু ঠিক সেটাই দেখতে পাচ্ছি, 30 পিক্সেল, 50 পিক্সেল, 70 পিক্সেল, 10 পিক্সেল, ঠিক আছে? এটা একটু কঠিন, তাই না? ঝামেলা মনে হয়? না ভাইয়া। বুঝতেছেন? ক্লিয়ার সবাই? 6জন যারা আছেন, 6জনে কি বুঝছেন এটা মার্জিনটা আর কীভাবে ভ্যালুটা কল করতে হয়? ভয় পাওয়ার কিছু নাই। আপনি এভাবে যদি আপনার প্যাচ লাগে বা করতে যদি ভালো না লাগে, আপনি এভাবেও করতে পারেন, মানে ইন্ডিভিজুয়াল মার্জিন টপ দিতে পারেন হচ্ছে 30 পিক্সেল, তারপর হচ্ছে মার্জিন লেফট দিতে পারেন হচ্ছে যেমনটা আমরা দিছিলাম, মার্জিন লেফট দিছিলাম হচ্ছে 10 পিক্সেল, আলাদা আলাদা করে কল করতে পারেন। মার্জিন বটম দিতে পারেন হচ্ছে 70 পিক্সেল, মানে আলাদা করে। আপনি চাইলে এক লাইনও করতে পারেন, আপনি চাইলে আলাদা করতে পারেন, আপনাকে মানে কোনো বাধা নাই এখানে। মার্জিন রাইট আমরা দিছিলাম হচ্ছে 50 পিক্সেল, তো আপনি চারটা লাইনও করতে পারেন, আবার আপনি একটা লাইনও করতে পারেন। তো আপনি কোনটা চুজ করতেছেন এটা হচ্ছে আপনার ব্যাপার। ক্লিয়ার? মার্জিন হ্যাঁ ভাইয়া। সবাই ভাইয়া ওকে। আচ্ছা এবার হচ্ছে চলেন আমরা তাহলে একটু প্যাডিং নিয়ে কথা বলি। আমরা মার্জিন আর লিখতেছি না, আমরা হচ্ছে এবার একটু প্যাডিং নিয়ে কথা বলবো। প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে জায়গা ছাড়া। ভিতর থেকে জায়গা ছাড়া বলতে কি বুঝি আমরা? এটার দিকে তাকাই। ভেতর বলতে আমরা কি বুঝি? এই যে দিস ইজ হেডার, এই হেডারের উপর থেকে তো, তাই না? অর্থাৎ লাল যে রেড কালারের যে অংশটা আছে সেই অংশটার ভিতরে, তাই না? চলেন আমরা এবার হচ্ছে একটু প্যাডিং দিই। প্যাডিং নিয়ে একটু কথা বলি। প্যাডিং দিচ্ছে হচ্ছে ধরেন 30 পিক্সেল। দেখেন তো কি হলো, এই পাশ থেকে 30 পিক্সেল পাইছে, এই পাশ থেকে 30 পিক্সেল পাইছে, নিচে থেকে আবার উপর থেকে, দুই পাশ থেকে কিন্তু পাচ্ছে, আমরা কিন্তু বুঝতেছি না, দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই পাশে অসংখ্য জায়গা আছে, নিচের দিকেও কি জায়গাটা বড় হয়ে গেছে আগের তুলনায়,
তাই না? আগে ছিল 100 পিক্সেল, এখন হয়ে গেছে 130 পিক্সেল। আপনি যখন প্যাডিং দিবেন আপনার হাইট উইথ বেড়ে যাবে সাথে সাথে। প্যাডিং দেওয়ার মানে হচ্ছে আপনার হাইট উইথ বাড়তেছে। তো এখানে যেটা হচ্ছে আপনার কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটাই পাশে চেপে আসছে, এটাই পাশে চেপে আসছে, উপর থেকে নিচের দিকে নামছে, আবার নিচেও 30 পিক্সেল জায়গা সে পেয়ে গেছে। এটা বুঝবো কীভাবে? ইন্সপেক্ট করেন, কালকে ইন্সপেক্ট করা দেখাইছিলাম না? এখানে আসি, এটা একটা ধরি, হেডারটাকে কল করি। দেখেন এখানে ব্লু অংশটা হচ্ছে আমার কন্টেন্ট পার্ট, এটা হচ্ছে আমার প্যাডিং পার্ট, ঠিক আছে? হালকা গ্রিন যেটা, বর্ডার হচ্ছে এমন থাকবে, আর মার্জিন হচ্ছে রেড কালার থাকবে। আমরা কোনো তো মার্জিন দিই নাই। এখানে আবার দেখাবে আপনি কোথায় কোন ভ্যালু দিচ্ছেন। আমরা প্যাডিংয়ে আসি, দেখেন আমার কন্টেন্ট কোথায়, এই যে ব্লু অংশটা দেখতে পাচ্ছেন, পুরোটা ডিসপ্লে ব্লক করা একদম, পুরো ব্লু অংশটা। আর আমার প্যাডিংটা 30 পিক্সেল চারপাশ থেকে কি ঠিক মতো পাইছে? বাট আমরা বুঝি না, দেখা যায় না, চোখে দেখতে পাচ্ছি না, বাট এখন তো দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যাডিং। প্যাডিংটাও হচ্ছে আপনার এভাবে কাজ করে। আমাদের আগে হাইট ছিল কত? 100 পিক্সেল ছিল। যখন আমরা প্যাডিং দিচ্ছি উপর নিচে 30 পিক্সেল, এখানেও 30 পিক্সেল, তখন আমাদের পুরোটার হাইট হয়ে গেছে 160 পিক্সেল, মানে হচ্ছে 160 পিক্সেল হয়ে গেছে। কারণ উপর থেকেও সে একটু জায়গা পাচ্ছে, নিচের দিকেও জায়গা পাচ্ছে, 30 বেড়ে গেছে, ও কিন্তু আগে থেকে লম্বা হয়ে গেছে। তো প্যাডিংটাকে বুঝতে পারছি আমরা, ভিতর থেকে জায়গা ছাড়া। ঠিক প্যাডিংটাও হচ্ছে মার্জিনের মতো, আপনি 4টা ভ্যালু দিতে পারেন, 2টা ভ্যালু দিতে পারেন, টপ বটম, আর হচ্ছে লেফট রাইটে ধরে হচ্ছে আমরা 50 পিক্সেল দিচ্ছি আগের মতোই। তাহলে কি হবে? এখানে কোনটা কোথায় কাজ করবে আমাকে একটু বলেন। 2টা ভ্যালু দিলাম, দ্বিতীয়টা left right এ, আর প্রথমটা আর টপ বটম। দেখি এবার বুঝবো আমরা। এখান থেকে আসলে বোঝা যাবে না, মার্জিনটা যেভাবে সুন্দর করে বোঝা গেছে এখানে বোঝা যাবে না। আমরা তো দেখতে পারবো লেফট থেকে কি 50 পিক্সেল জায়গায় একটু সে বেশি ছেড়ে আসছে। এখন যদি আমরা এখানে আসি, এইখানে আসলে আমরা ঠিকই দেখতে পারবো টপে আর বটমে 30 পিক্সেল করে শো করতেছে, এবং লেফট আর রাইটে হচ্ছে কত 50 পিক্সেল করে শো করতেছে। ঠিক সেমভাবে 3টা 4টা সব কিছু ওইভাবে দেওয়া যায়। আবার আপনি মার্জিনের মতো ইন্ডিভিজুয়ালও দিতে পারেন, যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং এটা, প্যাডিং সেটা, মানে 4 দিকটাকে আলাদা আলাদা করেও মেনশন করে দিতে পারেন। তো সেটা কি আর দেখানো লাগবে? আলাদা আলাদা করে মেনশন করতে হবে? মনে হয় না দরকার আছে, তাই না? ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে। আমরা এই ডিজাইনটা তো মোটামুটি সহজে করে ফেলছি, আমাদের আরও কিছু হাতে রিসোর্স আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। সেটার নাম হচ্ছে বুস্ট্র্যাপ। আমরা এখন বুস্ট্র্যাপ শুরু করে দিব। কালকের মধ্যে আমরা একটা মানে পেজও আমরা ডিজাইন করে ফেলবো বুস্ট্র্যাপের মাধ্যমে, ঠিক আছে? বুস্ট্র্যাপ দিয়ে কীভাবে করতে হয়। আসলে বুস্ট্র্যাপটা কি আপনারা বোঝেন? এটা দিয়ে কাজটা কি করে জানেন? কেউ বলতে পারবেন? আপনাদের থেকে শুনলে কি হবে, অনেকে যারা আছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন ইজিতে। বলেন তো বুস্ট্র্যাপটা কি? কে বলতে পারবেন? ইজিতে রেসপন্সিভ হয়। আর কিছু? আচ্ছা আমি বলতেছি। এটা কি খুব সহজে সহজে? আচ্ছা, বুস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বলা হয়, সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটকে ইজিতে রেসপন্সিভ করা যায়। রেসপন্সিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটটাকে আপনার ডেস্কটপ এমন ভিউতে পাচ্ছেন, বাট মোবাইল ভিউতে গেলে কি আপনি এমনটাই পাবেন? এভাবে পাবেন না। তো মোবাইলে যেহেতু আমরা যেহেতু ইউজার বেশি হচ্ছে মোবাইলের, আমাদের মোবাইলের ডিজাইনটাকেও আমাদের প্রায়োরিটি দিতে হয়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে বুস্ট্র্যাপটা ইউজ করা। এই জন্য আপনার ডেস্কটপ ভিউতে যেমন থাকবে মোবাইল ভিউতে আপনি ডিজাইনটাকে তার চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটগুলো এভাবে আছে, তাই তো? আর এই পাশে হচ্ছে বাটনটা আছে। আমরা একটু ব্রাউজারটা ছোটো করে মোবাইলের মতো যদি ছোটো করি, দেখেন তো চেঞ্জ হয়েছে না? এবার আমাদের লোগোটা উপরে চলে আসছে, আমাদের টেক্সটগুলো নিচে চলে আসছে, এবং হচ্ছে কি
সব কিছু টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে আছে, বাটনগুলো একদম পুরো ফুল হয়ে গেছে। কিন্তু আগে ছিল কোথায় বাটনগুলো দেখেন তো, ছোট ছোট বাটন ছিল। আর এবার যখন আমরা মোবাইল ডিভাইসে যাচ্ছি তখন আবার আরেক রকম হয়ে যাচ্ছে। উপরের মেনুটার দিকে একটু নোটিস করেন, ঠিক আছে, এমনটা দেখা যাচ্ছে। আমরা যখন একেবারে ছোট অবস্থায় যাব, দেখেন বিটা উপরে চলে আসছে, পুরো মেনুটা মাঝখানে, আবার হচ্ছে তার নিচে হচ্ছে কন্টেন্টটা। তো ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এটা কিন্তু মোবাইলের জন্য দেখতে পারফেক্ট ভিউ মনে হয়, তাই তো। তো আমরা যেটা করি বুস্ট্র্যাপের মাধ্যমে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে ডিজাইন করি, ঠিক আছে। ওয়েবসাইট তো আমাদের ডেস্কটপে যেমন আছে তেমনই থাকবে, বাট আমাদের মোবাইল ডিভাইসে যেন সুন্দর করে পারফেক্টলি শো করে সেটা আমরা দেখি, এবং এটাকে বলা হয় হচ্ছে মোবাইল রেসপন্সিভ, ঠিক আছে। যে আপনার যে কোনো ডিভাইসেই নেন না কেন, আপনার ওয়েবসাইট সেই ডিভাইসের মতোই মানে আচরণ করবে। কথা কি বুঝাতে পারছি? বুস্ট্র্যাপটা কেন ইউজ হয়? জাস্ট আপনি যেখানে রাখতেছেন সেটার সাথে যেন সে অ্যাডাপ্ট করে নেয়। যেই ব্রাউজারেই যান, সরি, যে উইদের স্ক্রিনেই আপনি এটাকে ওপেন করেন না কেন, সেই স্ক্রিন অনুযায়ী হচ্ছে ও পারফেক্ট ভিউ শো করবে, ঠিক আছে। ও কোথাও ভাঙবে না, কিচ্ছু হবে না, মানে কোনো ঝামেলাও হবে না। অনেক সময় দেখা যায় যদি রেসপন্সিভ না হয়, আপনি ব্রাউজার ছোটো করে ফেলছেন, ওয়েবসাইটের মতো আছে, তখন নিচে থেকে স্ক্রল বার আসে, টেনে 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 পড়া লাগে। আগে তো এভাবে তো কেউ পড়ে না, আর এইভাবে পড়া তো পসিবল না একটা ওয়েবসাইটকে, তাই না? ডিজাইন তো ইজিতে করাই যায়, মেইন আমাদের টার্গেটও হচ্ছে বুস্ট্র্যাপ দিয়ে আমরা রেসপন্সিভ করবো, অর্থাৎ মোবাইল ভিউটা পারফেক্ট করব, ঠিক আছে। ওকে, চলেন এবার হচ্ছে বুস্ট্র্যাপ সম্পর্কে আরও কিছু জিনিস দেখি। যে আমরা যদি বুস্ট্র্যাপ তো বলতেছি, এটাতে আসলে কিভাবে তৈরি, এটা কি দিয়ে তৈরি, বা এই সম্পর্কে আমাদের কিছু আগে জানা উচিত। সেটা হচ্ছে বুস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বুঝি, ফ্রেমওয়ার্ক বুঝেন আপনারা? ফ্রেমওয়ার্ক কাকে বলে? এটা কি সফটওয়্যারের মতো? না। আচ্ছা আমি বলছি, ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে আপনাকে কিছু জিনিস বা কিছু কম্পোনেন্টস বলেন বা কিছু ফিচার একসাথে করে একটা মানে জিনিস তৈরি করাকে বলা হয় হচ্ছে ফ্রেমওয়ার্কের মতো। জাস্ট লাইক আমি যদি বলি, সহজে যদি এক্সাম্পল দিতে চাই, যেমন হচ্ছে কফি মেকারের কথা বলি। কফি মেকারের মধ্যে কী কী থাকে? কফি মেকারটা জাস্ট একটা মানে রেডিমেড একটা মেশিন, তাই তো। সেখানে আপনি কাজ করতে হয় না, আপনি জাস্ট ইনপুট দেন, আপনি আউটপুট হিসেবে কফি পেয়ে যান। আপনার ইনপুট হিসেবে জাস্ট একটু কফি দিতে হবে, গরম পানি দিতে হবে, যদি সুগার, যদি চিনি লাগে চিনি দিতে পারেন, আর একটু মিল্ক, এই তো। এই আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি দিলে ও একদম পুরো পানি গরম করা থেকে শুরু করে এভরিথিং মিক্স আপ থেকে শুরু করে আপনাকে করে দেয়। সেটা কীভাবে করে? ও কি এমনি এমনি এটাকে তৈরি করা হয়েছে? এমনি এমনি কিন্তু তৈরি করা নেই। ওর ভিতরে কী কী প্রয়োজন হয়েছে? ওর ভিতরে দেয়া লাগছে হচ্ছে মেশিন দেওয়া বসাইতে হয়েছে, তারপর ওর ভিতরে হচ্ছে যে মিক্স আপ করার যে মেশিন দিতে হয়েছে, পানি গরম করার মেশিন দিতে হয়েছে, তারপর যে আপনি সুইচ টিপ দিলেই যে কাজ করবে এমন ফাংশনালিটি তাকে দেওয়া হয়েছে, তাই তো। তারপর এই যে সব কিছু মিলাই ঝিলাই কিন্তু একটা প্যাকেজ তৈরি হয়, তাই না? ঠিক সেমভাবে হচ্ছে ফ্রেমওয়ার্কটাও ঠিক সেম কনসেপ্ট আপনারা বলতে পারেন, যেটার মধ্যে হচ্ছে ওর কিছু ইনিশিয়াল কিছু কম্পোনেন্টস দরকার হয়েছে, সেগুলোকে দিয়ে সে একটা প্ল্যাটফর্ম বা একটা মেশিন বলেন বা হচ্ছে একটা প্যাকেজ সে নিজে তৈরি করা হয়েছে বুস্ট্র্যাপটাকে। তো আমরা যদি কফি মেকারের কথা বলি, সেখানকার কম্পোনেন্টস কী ছিল? সেখানকার কম্পোনেন্টস ছিল হচ্ছে ওর পুরো বডি তো অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, বডির পরবর্তীতে ওর জন্য যেটা দরকার ছিল যে মিক্স করার যে মেশিনটার ভিতরে সেটা, তারপর হচ্ছে পানি বয়েল করার যে মেশিনটা সেটা, তারপর ইনপুট দেওয়ার জন্য যে জায়গাটা, সেই সব কিছু মিলাই ঝিলাই কিন্তু একটা মেশিন তৈরি হয়েছে। ঠিক সেমভাবে আমাদের বুস্ট্র্যাপটাকে যদি আমরা কল্পনা করি ওরকম একটা জিনিস, সেখানে তার কিছু জিনিসের দরকার। সে কীভাবে তৈরি? সে তৈরি হচ্ছে HTML দিয়ে, CSS দিয়ে, jQuery লাইব্রেরি দিয়ে, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি তো এখানে লিখি 4টা জিনিস দিয়ে সে হচ্ছে তৈরি টোটাল। HTML, তার দরকার হয়েছে HTML, তাকে তৈরি করার জন্য দরকার হয়েছে CSS, আরও দরকার হচ্ছে jQuery নাম তো সবাই শুনছেন, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই 4টা জিনিস একসাথে হয়ে আপনাকে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে বুস্ট্র্যাপ, ঠিক আছে। বুঝতে পারছেন? এই 4টা জিনিসের সমন্বয়ে তৈরি হচ্ছে বুস্ট্র্যাপ। তো আমরা যখন বুস্ট্র্যাপকে তৈরি করতে যাব বা বুস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করতে যাব, আমাদের কিন্তু এই 4টা জিনিসই লাগবে। এই 4টা জিনিসের একটা যদি কম হয় আমাদের কাজ হবে না, ঠিক আছে।
হুম, বুঝতে পারছেন? জি এর ভাইয়া। জন্য এটাকে বলা হয় হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যে বা একটা রেডিমেড একটা জিনিস তৈরি করা আছে, আপনি জাস্ট সেখানে বসে কাজ করবেন ওর জিনিসগুলোকে ইউজ করে। আচ্ছা যাই হোক, আমার স্পেলিংয়ে একটু ঝামেলা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো এই বুটস্ট্র্যাপ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কীভাবে তৈরি হয়েছে? আচ্ছা, বুটস্ট্র্যাপ তৈরি করার জন্য লাগছে হচ্ছে HTML, যেটা আমরা অবশ্যই শিখে ফেলছি অলরেডি। তারপর CSS, যেটা আমরা স্টিল নাও শিখতেছি। jQueryটা কি? একটা লাইব্রেরি। এখন লাইব্রেরি বলতে কি বুঝি জানি? লাইব্রেরি কি? লাইব্রেরিতে কি হয়? অনেক কিছু স্টোর করা থাকে অ্যাট এ টাইম, তাই তো? লাইব্রেরি মানেই হচ্ছে ওই জায়গায় অনেক কিছু স্টোর করা থাকবে। আপনার কাজ হচ্ছে সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে সেইখান থেকে পড়া এবং হচ্ছে আপনার নলেজটাকে বাড়ানো, এই তো। তো লাইব্রেরিটা যেমন কাজ করতেছে, যে করে লাইব্রেরিটা ঠিক সেই কাজই করে। আমরা যেমন নর্মাল যে বই লাইব্রেরিগুলো তৈরি করে কে রাইটাররা, তাই না? এক এক রাইটার তৈরি করে রাখছে, সেইখান থেকে হচ্ছে এগুলোকে মিলাই ঝিলাই একটা লাইব্রেরি বানানো হয়। আর এই jQuery লাইব্রেরিটাকে তৈরি করছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট নিজে, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট থেকে হচ্ছে এই jQuery লাইব্রেরিটা তৈরি, অর্থাৎ jQuery লাইব্রেরিতে যা যা আছে সব কিছু হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আছে, এবং সেগুলোকে একটা লাইব্রেরির মতো করে বা একটা স্টোর হাউস আপনি বলতে পারেন, যেখানে হচ্ছে সব কিছু একটা টাইম স্টোর করা আছে। আপনার কাজ হচ্ছে সেখান থেকে জাস্ট মানে নিয়ে কাজ করা, খুঁজে খুঁজে বের করা বা কাজ করা। তো এই কাজটাই হচ্ছে jQuery লাইব্রেরি করে, এবং jQuery লাইব্রেরিতে যা যা করা আছে সবই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে? তো অবশ্যই আপনি যখন জাভাস্ক্রিপ্ট করতে যাবেন, আপনি ধরেন একটা জিনিস তৈরি করা আপনার দরকার হচ্ছে, আপনি একটা জিনিস জাভাস্ক্রিপ্টের কোড করে যদি তৈরি করতে চান, আপনাকে কোড করতে হবে, না হলে মিনিমাম দেখা যায় যে 50-60 লাইনের কোড করতে হবে। বাট জাভাস্ক্রিপ্ট যেটা করছে, আগেই হচ্ছে সেই কোডটাকে করে রাখছে এবং সেটাকে হচ্ছে jQuery লাইব্রেরির ভিতরে সে স্টোর করে রাখছে। আপনার কাজ হচ্ছে সে jQuery লাইব্রেরি থেকে জাস্ট ওটাকে কল করা। আপনি যখনই কল করবেন তখনই হচ্ছে আপনি সেটাকে ইউজ করতে পারবেন, আপনার এই 50-60 লাইনের কোড করার কোনো প্রয়োজন হবে না। এই জন্য হচ্ছে লাইব্রেরিটাকে ইউজ করতে হয়, এবং বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক এই লাইব্রেরির মানে উপর বেস করে তৈরি করা। তো বুটস্ট্র্যাপকে যখন আপনি ইউজ করতে যান, আপনার লাইব্রেরির দরকার হবে। বোঝা গেছে? আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। বলেন বলেন, সবাই বলেন, সারা শব্দ না পেলে যেন কেমন লাগে। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। বুঝছেন? ওকে, ঠিক আছে। তাহার যদি আমরা এই জিনিসগুলো বুঝে থাকি, লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, তাহলে হচ্ছে আমরা এবার বুটস্ট্র্যাপটাকে ইন্টিগ্রেট করি। কীভাবে ইন্টিগ্রেট করব? তো বুটস্ট্র্যাপকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি, আর একটা হচ্ছে সিডিএন লিঙ্ক ইউজ করে করতে পারি, বা হচ্ছে অনলাইন লিঙ্ক যেটাকে বলে। তো সিডিএন লিঙ্ক হচ্ছে এগুলা স্টোর করা আছে অন্য একটা ওয়েবসাইটে, আপনি হচ্ছে সেখান থেকে তাদের লিঙ্কটাকে ইউজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়াল যেটা, সেটা হচ্ছে আপনি এগুলোকে ডাউনলোড করবেন, আপনি একটা জায়গায় স্টোর করবেন, দেন হচ্ছে সেখান থেকে এগুলোকে কল করতে হবে। তো আমরা অত লেন্দি প্রসেসে যাব না, আমরা হচ্ছে অনলাইনটাকেই প্রেফার করব এবং সেখান থেকে নেব। আমরা এতদিন পর্যন্ত কি করছি দেখেন তো, বডি, ডক টাইপ, HTML, হেড, টাইটেল সব কিছু একটা টাইম করে নিছি না? আমাদের এখন আর এগুলো করার দরকার হবে না, আমরা বুটস্ট্র্যাপ করবো, আমরা ইজিতে কাজ করবো। তো ইজিতেই এখানে দেখেন একটা স্টার্টার টেমপ্লেট তৈরি করা আছে, ডক টাইপ HTMLও বলে রাখছে, তারপর ল্যাং দিয়ে রাখছে ইংলিশ, হেড, তারপর মেটা ট্যাগ দিয়ে রাখছে, কিছু লিঙ্ক করা আছে, হেড দেওয়া আছে, বডি দেওয়া আছে, মানে টোটাল HTML এর পুরো জিনিসটাকে হচ্ছে ওর এখানে দেওয়া আছে। আমরা জাস্ট সিম্পলি এটাকে কপি করব, আর কপি করার পর আমরা এখানে আসি, মনে করেন এটা আমরা আগেরগুলো ফেলে দিচ্ছি, জাস্ট পেস্ট। আর CSS যা আছে এগুলো আর লাগতেছে না, আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। দেখেন আমরা আগে যা করছিলাম সেগুলোই কিন্তু আছে, ডক্টর HTML মানে একটা রেডিমেড টেমপ্লেট ওরা আমাদেরকে দিয়ে দেয়, বাট সেখানে আবার কিছু নতুন জিনিস অ্যাড করা আছে, যেমন হচ্ছে মেটা চার্টশিট। এটার কথা কি বলছিলাম কালকে? না ভাইয়া, না ভাইয়া, আচ্ছা, বলেনি। মেটা হচ্ছে একটা ট্যাগ, এই মেটা ট্যাগ হচ্ছে একটা নির্দিষ্ট কাজকে মানে মেনশন করে, এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে হচ্ছে এটা কাজ করে। তো অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার চার্টশিট, আর ভ্যালুটা হচ্ছে E2F8। E2F8 মানে হচ্ছে স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে আমাদের, ডলার সাইন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, তারপর অ্যান্ড, তারপর অ্যাট দ্য রেট অফ, হ্যাশট্যাগ। তো এই যে যেই স্পেশাল যে ক্যারেক্টার সাইনগুলো আছে, সেই সাইনগুলো এইরকম আরও অনেকগুলো সাইন আছে, তো যেগুলো হচ্ছে সব ব্রাউজারে সাপোর্ট করে না। এই E2F8 এর মানেটাই হচ্ছে সব ব্রাউজারে হচ্ছে সব ধরনের কোড, বা আপনি এখানে যা লিখবেন সবগুলো হচ্ছে সব ব্রাউজারে যেন সাপোর্ট করে, এই জিনিসটা মেনটেন করা হচ্ছে E2F8, ঠিক আছে?
আর আরেকটা মেটা ট্যাগ আছে যেটা নাম হচ্ছে মানে নেম দেওয়া আছে ভিউ পোর্ট, কন্টেন্ট দেওয়া আছে উইথ ইকাল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকাল টু 1, আরেকটা দেওয়া আছে শ্রিঙ্ক টু ফিট নো। এই পুরো মেটা ট্যাগটার কাজ হচ্ছে আমরা যে রেসপন্সিভ করতে চাচ্ছি, যে আমাদের মোবাইল ডিভাইসে ছোট হোক, তারপর বড় ডিভাইসে বড় হোক, যে ডিভাইসে যেমন থাকবে সেই ডিভাইসের মতো করে যেন ডিভাইসটা শো করে ডিজাইনটা, সেটা মেনটেন করবে হচ্ছে এই ভিউ পোর্ট লেখাটা। ঠিক আছে, এই ভিউ পোর্টটা যখন আমি কল করে দিলাম তার মানেই হচ্ছে আমারটা রেসপন্সিভের জন্য হেল্প করবে। তারপর কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, এটার মানেটা হচ্ছে আমাদের যেই আগে থেকে আমরা করে আসছি অলরেডি, এটা বাই ডিফল্ট পেয়েই যায় যে আমরা 100% ধরে কাজ করলাম না এতক্ষণ পর্যন্ত উইথ, এটা হচ্ছে ঠিক সেম যে আপনার কন্টেন্টের উইথ হবে হচ্ছে আপনার ডিভাইস যত বড় হবে সেই ডিভাইসের উইথ অনুযায়ী, উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। পরে আপনারা বুঝতে পারতেছেন। আরেকটা হচ্ছে ইনিশিয়াল স্কেল 1, অর্থাৎ এটা হচ্ছে জুম ইন। আমরা নর্মালি কী করি, টাচ ফোন বা হচ্ছে আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমরা কী করি, আমরা কিন্তু জুম ইন জুম আউটের একটা অপশন আমরা পাই সবসময়, তাই না? যে ইমেজগুলোকে একটু জুম করে দেখতে পারি বা পিডিএফ আমরা জুম করে পড়ি, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে কি হয় যে আমাদের জুম করতে করতে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এসে কিন্তু আমরা আর জুম করতে পারি না, সেই জায়গাটাই হচ্ছে আপনার 1। অর্থাৎ জুমটা শুরু হয় হচ্ছে বা স্কেলিংটা শুরু হয় 0.01 থেকে শুরু করে একদম ডিরেক্ট 1.0 পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করবো বা বুস্টআপ ইউজার করার কারণটাই হচ্ছে ও আপনারটাকে বাই ডিফল্টে হচ্ছে একদম টপ জুমে রাখে, অর্থাৎ এটাকে আপনারা জুম করার কোনো প্রয়োজন নাই, এটাও আমাদের বলে দিতে হয়। আর শিঙ্ক টু ফিট নো, এটা হচ্ছে আপনার পুরো ডিভাইসের যে উইথ বা হচ্ছে আপনার বডি ট্যাগের সাথে যেন সব কিছু একদম পুরো ফিট হয়ে যায়। আচ্ছা, তো আরেকটা কথা যেটা আমরা 4টা জিনিস বলছিলাম, HTML লাগবে, CSS লাগবে, তারপর হচ্ছে jQuery লাগবে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগবে, তাই তো? এই 4টা জিনিস লাগে আমাদের। তো 4টা জিনিসের মধ্যে আমরা HTMLটা নিলাম এখন পর্যন্ত, যে HTML কোড আমাদের দরকার আমরা HTML কোড নিলাম। নেক্সট রিকোয়ারমেন্ট কি আমাদের? CSS, তাই তো? যেহেতু ও CSS দিয়ে তৈরি বুস্ট্র্যাপটা, ওর কিন্তু একটা নিজস্ব CSS ফাইল থাকবে, এটা স্বাভাবিক, এবং সেই ফাইলটার নামই হচ্ছে বুস্ট্র্যাপ min.css, অর্থাৎ এটা হচ্ছে বুস্ট্র্যাপের CSS। এটাকে CSS যদি আপনি কল না করেন আপনার বুস্ট্র্যাপ কাজ করবে না, অর্থাৎ যেহেতু ও যা যা জিনিস দিয়ে তৈরি সেই জিনিসগুলো আমাদের লাগতেছে। তো প্রথমে আমাদের HTML কথা বলছিলাম, HTMLটাকে আমরা কপি করে আনলাম, বা আপনি নিজেও আনতে পারতেন, ঠিক আছে? ওই যে আমরা আগেরবার যেভাবে করছি সেভাবে, জাস্ট আপনাকে ওই যে আগের মতো CSS ফাইল লিঙ্ক করার মতো লিঙ্ক রিলেশন স্টাইল শিট href-এর ভিতরে আপনি জাস্ট ওরই লিঙ্কটা বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এইখানগুলো যেগুলো আছে এগুলোর দরকার নাই ইন্টিগ্রিটি থেকে। আজকে কথা বেশি বলা হচ্ছে আপনাদের থেকে, তো কারোর কি মাথার উপর দিয়ে যাচ্ছে বা বোর হচ্ছেন? আমি কিন্তু অ্যাট এ টাইম মানে অনেকগুলো কথা বলতেছি, প্রবলেম হচ্ছে কারো? না ভাইয়া, বুঝতে প্রবলেম হলে বলবেন, আমি একটু স্লোলি যাব, ঠিক আছে? ইন্টিগ্রিটি থেকে অ্যানোনিমাস পর্যন্ত এই জিনিসগুলো দরকার না, এগুলো আমরা একটু রিমুভ করে দিলাম। তো সিম্পলি যেটা আমাদের HTML দিয়ে বুস্ট্র্যাপ তৈরি হয়েছে, তো দ্যাটস হচ্ছে HTMLটা লাগবে, আমরা HTML নিলাম, CSS দিয়ে তৈরি CSS ফাইলটা নিয়ে নিলাম, অর্থাৎ আপনি যদি স্টার্টার টেমপ্লেট ইউজ করেন আপনি সবগুলো অ্যাট আ টাইম পেয়ে যাচ্ছেন। তারপর jQuery, এই যে jQuery যেটা আছে ওটাও আছে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটাকে কল করতে হয়। সোর্স কোথায় হবে স্ক্রিপ্টের সোর্স? এটাও হচ্ছে CDN লিঙ্ক, অর্থাৎ অন্য ওয়েবসাইটে আছে cdn.jquery.com, এটা হচ্ছে সেই ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে যেই পেজের ভিতরে, সেই পেজ থেকে আমরা ডিরেক্ট এটাকে এখানে ইন্টিগ্রেট করে দিলাম, মানে আমরা কিছু করছি না, অনলাইন থেকে এগুলো নিয়ে আসা CDN লিঙ্ক। তো jQuery আমাদের ইন্টিগ্রেট হয়ে গেছে, jQuery লাইব্রেরি slim.min.js। তারপর আরেকটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে, তাই তো? জাভাস্ক্রিপ্টের জন্য হচ্ছে 2টা ফাইল আমাদের দরকার, যেটা একটা হচ্ছে popper.min.js, js এর এক্সটেনশন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, js এক্সটেনশন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। 2টা ফাইল, একটা হচ্ছে bootstrap.min.js আর একটা হচ্ছে popper.min.js। এই popper.min.js-টা কিছুটা কাজ করে হেল্পিংয়ের জন্য, তাছাড়া এটা না থাকলেও কোনো প্রবলেম হয় না। থাকুক, আমাদের এই পর্যন্ত যতটুকু আছে। বুস্ট্র্যাপ ইন্ডিকেট কিন্তু হয়ে গেছে, এবং যে রিকোয়ারমেন্টগুলো আছে HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট, 4টা জিনিস কিন্তু আমাদের ফিল আপ। একটা হচ্ছে আমরা হেড ট্যাগের ভিতরে দিলাম CSS-টাকে, যেটা বলছিলাম, আর স্ক্রিপ্টটাকে আমরা নিচের দিকে দিলাম। স্ক্রিপ্টটাকে কেন নিচের দিকে দিতে হলো আপনি কেউ কি বলতে পারবেন এটা?
স্ক্রিপ্ট ট্যাগ মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টগুলোকে কেন আমরা নিচের দিকে রাখি, এটার কি কোনো কারণ আছে? ভাইয়া প্রথমে এটা এইচটিএমএল কোডগুলোকে পড়ে তারপরে হচ্ছে সেগুলোকে নিয়ে কাজ করে নেবে পেজে। হুম, ব্যাপারটা আসলে সেটাই যে আমাদের কোডগুলো কিন্তু এক লাইন থেকে শুরু করে লাইন 1 2 3 4 করতে করতে বা হচ্ছে 1 বাই 1 লাইনগুলো রিড করে ব্রাউজার। তো সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা একটু ভারী এবং এটার কাজই হচ্ছে মানে এক্সেপশনাল কিছু করা, তাই না? যেমন হচ্ছে স্লাইড হওয়া, তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো, ওই জিনিসগুলো করে। তো এগুলো যদি আমার প্রথমে হেডে থাকে তখন কি হবে জানেন? আপনার এইখানে থাকা মানে হচ্ছে 10 নাম্বার লাইনে থাকা মানে হচ্ছে আপনার এই যে যেই স্লাইডার, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো হয় মেইনলি, সে কাজগুলো আগেই পেয়ে যাচ্ছে, আপনার ডিজাইনের খবর নেই। আপনার পেজ লোড নেওয়ার আগে আপনার জাভাস্ক্রিপ্ট বা আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের যেই ফাংশনগুলো কল করছেন সেগুলো লোড হওয়া শুরু করছে। তো সবগুলো দেখা যাবে যে লোড হয়ে আপনার পুরো ওয়েব পেজ ভিউ হইতে 3-4 মিনিট সময় লেগে যাবে। সেটা তো করা যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে একদম নিচের দিকে রাখি, যেন হচ্ছে আমাদের প্রথমে ওয়েবসাইটটা ভিউ হয়, দেন হচ্ছে আমাদের যেই মানে জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু পরে হয়। কারণ মানুষ আমাদের ওয়েবসাইট ভিউ হওয়ার পরেই না আমাদের কাজের অ্যাক্টিভিটিগুলো দেখবে। আগে যদি আমি আসার আগে যদি আমার অ্যাক্টিভিটি মানে মানুষের সামনে প্রকাশ করা শুরু করে দিই, মানুষ কিন্তু বোর হবে, তাই তো? মানে আর দেখতে চাইবে না, পরবর্তীতে আমাকে দেখতে তার কোনো আগ্রহ লাগবে না। বাট আমি যদি প্রথমে তাদের সামনে প্রেজেন্ট হই, দেন হচ্ছে আমার অ্যাক্টিভিটিগুলো তাদের সামনে আস্তে আস্তে করে আমি প্রেজেন্ট করি, মানুষ কিন্তু সেটাতে একটু বেশি প্লিজড হবে, তাই তো? ব্যাপারটা কি তা না? তো এই জন্য হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটাকে একটু নিচের দিকে দিই। বোঝা গেছে এবার? তার মানে কি বলছেন যে বডির ভিতরে আমরা আগে কোড লিখবো, একবারে লাস্টে গিয়ে স্ক্রিপ্ট লিখে হ্যাঁ, একদম পুরো আমাদের ডিজাইনের শেষে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ থাকবে। জি ভাই। ঠিক আছে, ওকে। তো এতটুকু পর্যন্ত তো সবাই বুঝলাম, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, তো চলেন বুস্ট্র্যাপ কীভাবে কাজ করে এবার সেটা আমরা দেখি। বুস্ট্র্যাপ কাজ করে হচ্ছে রো এবং হচ্ছে কলামের মাধ্যমে। বুস্ট্র্যাপের 12টা কলাম থাকে। ধরেন এটা যদি আমাদের একটা বুস্ট্র্যাপ বা একটা ওয়েবসাইট যদি আমরা বলি, বুস্ট্র্যাপ যেটাভাবে কাজ করে, বুস্ট্র্যাপ কাজ করে হচ্ছে কলামের মাধ্যমে। ও হচ্ছে টোটাল আমাদের ব্রাউজারটাকে 12টা কলামে মানে ধরে নেয়। ও ভাবে যে আমাদের পুরো ওয়েবসাইটে হচ্ছে 12টা কলাম, এবং এই 12টা কলামকেই হচ্ছে আমরা মানে এইভাবে জাস্ট আমি একটু দিয়ে রাখতেছি, ঠিক আছে? আপনারা ধরে নেন এখান থেকে হচ্ছে 12টা কলাম। তো আমাদের পুরো ব্রাউজারটাই হচ্ছে 12 কলামের একটা ব্রাউজার, এবং ও এইভাবেই হচ্ছে আমাদের পুরো জিনিসটাকে মেনটেন করে। তো এমনটা যদি হয়, হ্যাঁ 12 কলাম যদি আমাদের পুরো ওয়েবসাইট হয়, আমি একটু আবার ব্যাকে যাচ্ছি। ধরেন আমার যদি এরকম দুইটা বক্স দরকার হয়, ঠিক আছে, সমান সমান একদম পুরো সমান করে দুইটা বক্স দরকার হচ্ছে, এটা আমার ওয়েবসাইট। তো দুইটা ওয়েবসাইটের পিছনে দুইটা সমান বক্স হয়, আমাদের কয় কলাম করে জায়গা লাগবে? বলেন। কথাটা আরেকবার বললে ভালো। আমাদের পুরো ব্রাউজারটা হচ্ছে 12 কলামের, ঠিক আছে? মানে বুস্ট্র্যাপ আমাদের পুরো ওয়েবসাইটটাকে হচ্ছে 12টা কলামে ভাগ করে নেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি 12টা কলাম হয় আমাদের পুরো ওয়েবসাইটটা, এবং আমার দরকার হচ্ছে অর্ধেক অর্ধেক হচ্ছে দুইটা বক্স দরকার বা হচ্ছে দুইটা ব্লক দরকার, তাহলে হচ্ছে আমার এক একটা ব্লক কয়েক কলাম করে পাবে? 6 কলম। 6 কলাম, তাই না? ওকে, যদি এমন হয়, সরি, যদি এমন হয় এখানে একটা আছে মানে সমান সমান 3টা আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কয়টা করে পাবে? ধরেন সমান আছে, আপাতত যদিও সমান না, ধরে নেন সমান 3টা, কয় কলম হবে এক একটা? 4 করে। 4 করে। যদি এরকম হয় আরও যদি এরকম বাড়তে থাকে, ঠিক আছে, কয় কলাম করে হবে সেটা বলতে হবে কিন্তু। ধরেন এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে একটু ছোট, কোনটা কয় কলাম হবে বলেন তো? মানে এটা জাস্ট ইমাজিনেশনের ব্যাপার। ফার্স্টটা 8 কলম, পরেরটা 4 কলম। হ্যাঁ এক্স্যাক্টলি, 8 কলাম 4 কলাম এভাবে। তারপর হচ্ছে ধরেন 3টা যদি থাকে, একটা এরকম, একটা এরকম, আরেকটা এরকম, মানে হচ্ছে একটা ছোট একটা বড় আর একটা হচ্ছে প্রথমটা থেকে একটু বড়,
নিতে পারবেন না, তাহলে কি করতে হবে, এটাকে নিতে পারেন হচ্ছে 2 কলাম করে, এটাকে করে নিতে পারেন হচ্ছে, মানে 12 কলামের বেশি হওয়া যাবে না। আপনি যেই মেজারমেন্টই করেন না কেন আপনাকে 12 কলাম পর্যন্ত যে পৌঁছাতে হবে, ঠিক আছে। আপনি এটাকে বলেন হচ্ছে 2 কলাম, এটাকে বলেন হচ্ছে 4 কলাম, কত হলো টোটাল 6 কলাম, এবং মাঝখানেটাকে বলেন হচ্ছে 6 কলাম, তাহলে কিন্তু 12 কলাম হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু 12 কলামের বেশি কিন্তু আপনি যেতে পারবেন না, আপনার কিন্তু লিমিটেশন আছে, আপনি 12 কলামের ভিতরে থাকতে হবে। এবার কীভাবে হচ্ছে ছোটো বড় করে মেজারমেন্ট করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারতেছেন কলামটা? জি ভাইয়া। হুম, আচ্ছা। তো এই হচ্ছে বুস্টেপের কলাম, কলাম করে করে করা যায়, মানে ধরতে হয় এবং সেইভাবে করতে হয়। আচ্ছা, কলাম তো আমরা বুঝলাম, এখন কথা হচ্ছে আমাদের আরও কিছু জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে বুস্ট্র্যাপ কিন্তু চিনে না। যেমনটা হচ্ছে আমি একটা জিনিস আপনাদের দেখাই, সাপোজ এখান থেকে হোমে যাচ্ছে, আবার ধরেন এইখানে, তাই তো, এখানে আপনি বলেন তো এই যে যে কন্টেন্ট আছে পুরোটা এটা কয় কলামের ভিতরে আছে, এবং এই ইমেজটা এটা কয় কলামের ভিতরে আছে? ভাই 8 8-4-এর ভিতরে আছে। ওকে, আমি ছোট করে ফেলি। এবার দেখেন তো এটা কয় কলামের মধ্যে আছে এবং এটা কয় কলামের মধ্যে আছে বলে আপনার মনে হয়? 12 দুইটাই 12 কলাম করে আছে, তাই না? পুরো ফুল উইথ না, এই টেক্সটগুলো ফুল উইথ মানে কি, এই ছোট ডিভাইসের 12 কলামই কিন্তু ও পেয়ে যাচ্ছে, তাই তো। আবার ও কিন্তু ছোট ডিভাইসের 12 কলামই পেয়ে যাচ্ছে, এবং এটাও কিন্তু যদিও দুই পাশে জায়গা খালি আছে, ও কিন্তু 12 কলাম জায়গায় নিয়ে আসে। তো 12 কলাম হ্যাঁ কিন্তু এক এক ডিভাইসের 12 কলাম, ঠিক আছে। এখন ডিভাইস কয়টা আমাদের সেটা একটু দেখতে হবে। চল একটু ডিভাইস দেখি, আমরা ইন্সপেক্ট করি, বুস্টস্ট্র্যাপটা দিয়ে শিখবো। এইখানে দেখেন একটা হচ্ছে টগল ডিভাইস টুলবার আছে, এখানে গেলে আপনি দেখতে পারবেন ডিভাইস কতগুলা। প্রথমেই আসি এটা হচ্ছে মোবাইল অ্যাস, মানে হচ্ছে স্মল ডিভাইস, 320 পিক্সেল উইথ যখন হবে তখন হচ্ছে সেটা মোবাইল ডিভাইস। এত ছোট মোবাইল আইফোনে হয় সচরাচর, ঠিক আছে, এছাড়া হয় না। তো সেই মোবাইলের ভিতরে দেখেন ওয়েবসাইটে এরকম একটা ভিউ দেখাচ্ছে, তাই তো। এটা হচ্ছে মোবাইল এম, মানে হচ্ছে মিডিয়াম মোবাইল, নর্মাল গ্যালাক্সি, তারপর হচ্ছে শাওমি যে টাইপস হয় এইগুলা। তো এগুলোতে হচ্ছে আবার আরেকটু চেঞ্জ, মানে চেঞ্জ বলতে তেমন কিছু না, জাস্ট কন্টেন্টের সাইজগুলো একটু বড় হয়েছে। এটা হচ্ছে মোবাইল লার্জ, এটা হচ্ছে বড় মোবাইল যেগুলো আছে মোটামুটি লেভেলের, সেই বড় মোবাইলগুলো। তার মানে মোবাইলের ভিতরে হচ্ছে আমরা 4টা ডিভাইস পাচ্ছি, তাই তো, 4টা উইথ। একটা হচ্ছে 320 পর্যন্ত, একটা হচ্ছে 375 পর্যন্ত, একটা হচ্ছে 425 পর্যন্ত। এটা কি স্মল ডিভাইস, তাই তো, স্মল ডিভাইসের সাথে একটু পরিচিত হই, স্মল ডিভাইস। এইখানে আসি ট্যাবলেটে আসার পর দেখেন ওর ডিজাইন কি আবার একটু চেঞ্জ না, এখান থেকে এইখানে আহামরি চেঞ্জ, কিন্তু অনেক বেশি চেঞ্জ। এইখানে এই অবস্থায় আছে, এইখানে ওই অবস্থা আছে, মোটামুটি কিন্তু আমরা লার্জ ডিভাইসে যেই ভিউ দেখি সেই ভিউয়ের মতোই আছে, তাই তো, বেশি কিছু চেঞ্জেস নাই। তো ডিভাইস কিন্তু আমাদের কয়টা হচ্ছে, মোবাইল ডিভাইস, তারপর হচ্ছে ট্যাবলেট ডিভাইস, এটা হচ্ছে ল্যাপটপ ডিভাইস, এটা কি লার্জ ল্যাপটপ ডিভাইস অর্থাৎ বা ডেস্কটপ ডিভাইস আপনি বলতে পারেন। তো ডিভাইস কিন্তু আমাদের টোটাল হচ্ছে 5টা ডিভাইস। 768-র পরে এইখানে যদি আসি, দেখেন এইখানে হচ্ছে আরেকটা ডিভাইস, এক জাস্ট কমে দিলাম, 767 পর্যন্ত হচ্ছে আরেকটা ডিভাইস। তো এই ডিভাইসগুলো আসলে বুস্টস্ট্র্যাপ চিনে কীভাবে, চিনাইতে হবে। এই বুস্টস্ট্র্যাপ এগুলো চিনেই হচ্ছে আপনার উইথ দেখে ও উইথ যতটুকু বুঝবে ততটুকুই হচ্ছে ওর উইথ, ও বুঝে নেয় এটা হচ্ছে ওই ডিভাইস। ওকে তো আমরা বলতে পারবো না, বা ও বোঝে না, ওকে বোঝানোর জন্য ওকে উইথ দিয়ে বলতে হয় যে এত পিক্সেল মানে হচ্ছে বুঝে নেয় ছোটো ডিভাইস, এত পিক্সেল মানে বুঝে নেয় ওর লার্জ ডিভাইস। এই পিক্সেলের জিনিসটা আমরা পাবো কোথায়, চলেন সেটা একটু দেখি। আমরা এখান থেকে একটু যাই ডকুমেন্টেশনে, এবং সেখান থেকে যাব হচ্ছে আমরা লেআউটে। এই যে দেখেন এখানে ও বলে দিছে বুস্টস্ট্র্যাপ আপনার এক্সট্রা স্মল বোঝে হচ্ছে লেস দেন, মানে 576 পর্যন্ত, 576-এর নিচ পর্যন্ত বোঝে হচ্ছে আপনার এক্সট্রা স্মল। 576-এর সমান বা তার থেকে বড় যদি হয় সেটাকে ও চিনে হচ্ছে স্মল ডিভাইস হিসেবে। তারপর 768-এর সমান বা তার বেশি পর্যন্ত বোঝে হচ্ছে মিডিয়াম ডিভাইস। 992 বা এর নিচে বা হচ্ছে তার সমান যদি হয় বা তার থেকে বড় যদি হয় সেটা বুঝে হচ্ছে লার্জ ডিভাইস।
এবং 1200 পিক্সেলের সমান বা তার বেশি হলে সে বুঝে নেয় সেটা হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। ঠিক আছে, এই ডিভাইসগুলো আমাদের একটু চিনতে হচ্ছে। সবাইকে ডিভাইসগুলোর সাথে একটু মানে আইডিয়া হচ্ছে কীভাবে ডিভাইসগুলো সে চিনে, উইথ দিয়েই কিন্তু। ঠিক আছে, পিক্সেলে উইথ দিয়ে তারপর হচ্ছে ও বোঝে যে কোনটা কোন ডিভাইস। সবাই বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। কালকের থেকে আজকে একটু হার্ড লাগতেছে না? সায়েম ভাই, নাইমুল ভাই, তারপর হচ্ছে সাদাত ভাই, একটু ইন্টারেস্টিং আছে, কালকের থেকে কি আজকে একটু হার্ড লাগতেছে না? একটু হার্ড তবে কালকের থেকে আজকে একটু হার্ড, এবং এটা আস্তে আস্তে হার্ডের দিকেই যায়। ঠিক আছে, আচ্ছা, তো কথা সেটা না, এখন আমরা জাস্ট শুধুমাত্র মানে চিনতেছি, পরিচিত হচ্ছে, বাট কাজ কিন্তু ইজি। আমাদের এত কথা এত কিছু কেন? কারণ হচ্ছে আমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। আমরা কনসেপ্টটাই জাস্ট এখন পর্যন্ত ক্লিয়ার করতেছি, এই জন্য কথা বেশি বলতে হচ্ছে। কাজ কিন্তু কিচ্ছু দেখেনি এখন পর্যন্ত, জাস্ট কথাই বলতেছি। কথাটা বলাটাই হচ্ছে আপনাদের কাছে একটু লোড মনে হতে পারে। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, প্রায় 1 ঘন্টা ধরে এগুলোই বলতেছি, সাথে মুখে বলতেছি, কাজ কিছু দেখাচ্ছি না। কারণ কাজ করার আগে তো আমাদের আগে শিখতে হবে, জানতে হবে, সেই জানাটাই আমরা জানতেছি এখন পর্যন্ত। তো বুটস্ট্র্যাপের হচ্ছে এই জিনিসটা আমাদের হয়েছে। ঠিক আছে, তো কি দেখলাম বুটস্ট্র্যাপের এই পর্যন্ত, যে বুটস্ট্র্যাপ কী কী জিনিস দিয়ে, কম্পোনেন্টস দিয়ে তৈরি, এবং হচ্ছে সেগুলোকে কীভাবে ইন্টিগ্রেট করতে হয়। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে, কলামের মাধ্যমে, কীভাবে কলামটা 12টা কলাম ধরে সে কাজ করে, তাই তো। তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে 12 কলাম যে ধরে, তারপর সেখানে আবার আমাদের কিছু কাজ আছে। ডিভাইস চিনতে হবে, কারণ ডিভাইস ছাড়া হচ্ছে, যেহেতু আমরা মোবাইল ডিভাইস, বড় ডিভাইস, ছোটো ডিভাইস নিয়ে কাজ করবো, অবশ্যই বুটস্ট্র্যাপের কীভাবে ডিভাইসকে চিনে সেটা আমাদের জানতে হবে। সেটাও আমরা জেনে ফেললাম। কারণ কোনো কোশ্চেন আছে, করতে পারেন। আপনারা কেউ কোশ্চেন করতেছেন না, এই জন্য আমার মনে হচ্ছে যে আপনারা মনে হয় বুঝতেছেন না। না ভাইয়া, আপাতত বুঝতে পারছি। বুঝতে পারতেছেন সব কিছু? হ্যাঁ, বোঝার কথা। তারপর কোনো কোশ্চেন যদি না থাকে, কোনো পাল্টা কোশ্চেন না থাকলে মনে হয় যেন মনে হয় বুঝাতে পারি না। আচ্ছা, চলেন, আমাদের বুটস্ট্র্যাপের এখন পর্যন্ত যা যা আছে এগুলো আমাদের কাজ শেষ। আমরা কীভাবে বুটস্ট্র্যাপ কীভাবে লিখতে হয় আমরা সেটা দেখি। আমরা টাইটেলে লিখে হচ্ছে আজকে শুধুমাত্র বুটস্ট্র্যাপ। ঠিক আছে, H1-এ আর কিছু রাখতেছি না। আমাদের যে এখন কোড করতে হবে বডি ট্যাগের ভিতরে। আর এই যে জিনিসগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোকে বলা হচ্ছে কমেন্টিং। এই কমেন্টিংটার মানেই হচ্ছে আপনি আপনার কোডগুলোকে সুন্দর করে বোঝাতে পারবেন যে কোথায় আপনি কোন কোড কী জন্য করছেন। এই কমেন্টিংগুলো আপনি এখানে দেখতে পারবেন, বাট এগুলো ব্রাউজারে শো করবে না। ঠিক আছে, যেমনটা হচ্ছে আমি যদি এখানে লিখি হ্যালো H1 দিয়ে, আমি 2টা হ্যালো দিব, আমি আরেকটা হ্যালো নিতেছি কপি করে, এবং হচ্ছে সেটাকে হচ্ছে কমেন্টিং করব। এটাকে বলা হচ্ছে কমেন্টিং করা। আমি হচ্ছে কমেন্টিং এভাবে করে স্মলার দেন এক্সক্লামেশন, তারপর হচ্ছে 2টা হাইফেন, এবং লাস্টের দিকে এসে হচ্ছে 2টা হাইফেন দিয়ে তারপর হচ্ছে গ্রেটার দেন। ঠিক আছে, তো দেখেন কমেন্টিং কিন্তু হয়ে গেছে। আমি 2টা জিনিস লিখলাম, 2টাতেই হচ্ছে আমি হ্যালো দিলাম, বাট আমার ব্রাউজারে শো করবে কয়টা বলেন তো? দেখি, কই কেটে দিছি। দেখেন ব্রাউজারে কিন্তু শুধুমাত্র আমার একটা আছে, আর কিন্তু কিছু নাই। একটা দেখাচ্ছে, কিন্তু আমি তো লিখছি হচ্ছে 2টা। এই 2টা লেখার এইটাকে বলা হচ্ছে কমেন্টিং, যেটা হচ্ছে আপনি আপনার কোডগুলোকে কোনটা কী জন্য কোড লিখছেন সেই জিনিসগুলোকে লেখার জন্য, বোঝার জন্য, ইভেন আপনারও পরবর্তীতে যেন বুঝতে সুবিধা হয়, আপনি কমেন্টিং করে রাখতে পারেন এইভাবে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কমেন্টিং। এবং এটা হচ্ছে আপনার যখন একটা বড় প্রজেক্ট করবেন, আপনার কিন্তু হিউজ 3-4 হাজার লাইনের কোড হতে পারে, তো সেইখান থেকে আপনি তো সবগুলো কোডকে 1 বাই 1 রিড করে পড়তে পারবেন না। আপনি যদি এভাবে কমেন্টিং করে লিখেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। আমরা দেখবো এগুলো আস্তে আস্তে আরও। তো আমরা যা কিছু করবো, এখানে আমাদের বুটস্ট্র্যাপের কিছু মেথড আছে, কিছু স্টাইল আছে, বা হচ্ছে কিছু ফরম্যাট আছে, সেইভাবে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। তো প্রথমটাই হচ্ছে ওর একটা ক্লাস আছে কন্টেইনার নামে। বুটস্ট্র্যাপের কিন্তু সিএসএস ফাইলের ভিতরে কন্টেইনার নামে একটা কিছু কল করা আছে। তো সেটাই হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের এখান থেকে আমরা এখানে লেখা কন্টেইনার নামে ওর কি। কন্টেইনার মিনস হচ্ছে, আমি আবার একটু পেন্টে যাচ্ছি,
এটা হচ্ছে আমার ব্রাউজার। ধরেন ব্রাউজারের ভিতরে প্রথমেই আমাকে একটা কন্টেনার কল করতে হয়, মানে হচ্ছে একটা বক্স নিতে হবে, এবং সেই বক্সের ভিতরেই হচ্ছে আমাকে কল করতে হবে রো। রো মানে হচ্ছে আমরা হচ্ছে আগেরবার যেটা দেখলাম, রো মানে কি ভার্টিক্যালি যেটা একটা সাইজ থাকে সেটা, এবং এর ভিতরে আমি কলাম কল করতে পারবো। রো ছাড়া আমার কলাম কল হবে না, ঠিক আছে? অবশ্যই আমাকে প্রথমে কন্টেনার কল করতে হবে, তারপর রো, তারপর কলাম। এই ফরম্যাটটা যদি আমি ফলো না করি আমি বুস্ট্র্যাপ ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, কন্টেনার নিতে হবে, কন্টেইনার, তারপর হচ্ছে আমাকে নিতে হয় হচ্ছে রো, এগুলো নিতেই হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ওর স্ট্যান্ডার্ড ফরম্যাট। এবং এখানে হচ্ছে আমাদেরকে এখন কলাম নিতে হবে। কলাম নেওয়ার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে কল, মানে হচ্ছে কলাম। আর রো এগুলো নিয়ে চেঞ্জ করার কিছু নেই, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে প্রি ডিফাইন, অর্থাৎ এগুলোতে অলরেডি সিএসএস করা আছে, আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখবো এগুলো। আমরা এখানে ধরেন হচ্ছে 2টা কলাম চাচ্ছি, 2টা বক্স নিব আমরা। তো আমরা এখানে লিখব হচ্ছে কল 6, জাস্ট ট্যাপ দিলাম, এখানে আসলাম, এখানে আমরা H1 দিয়ে লিখতেছি হচ্ছে দিস ইজ কলাম 6। ঠিক সেমভাবে আমরা আরেকটা কলাম নিতে পারি এখানে, ঠিক আছে? জাস্ট সেভ করলাম, এখানে আসেন, দেখেন দিস ইজ কলাম 6, দিস ইজ কলাম 6, দুইটাই কিন্তু কলাম হয়ে গেছে এবং দুইটাই আমাদের অর্ধেক অর্ধেক শো করতেছে। আমরা আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা এখানে আলাদা একটা ক্লাস দিতে পারি, মানে ক্লাস না, এটাই তো ক্লাস নেম তাই না? এই ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাস দিতে পারি ওকে সিএসএস করার জন্য। যেমন এখানে আমরা লিখতেছি হচ্ছে জাস্ট 6 নামে দিচ্ছি, এখানেও 6 নামে দিলাম, আর সরি, আর এখানে দিলাম হচ্ছে 6 লেফট বা হচ্ছে রাইট। আচ্ছা আমরা এইগুলো না দিই, আমরা হচ্ছে রাইট লেফট দিয়ে করি। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, RIGHT, রাইট। লেফটটাকে কল করব, জাস্ট আমরা এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, আর কিছু না। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে রেড, তারপর হচ্ছে আমরা রাইট কল করি, RIGHT, রাইট। এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে এটা দিলাম। আচ্ছা সেভ করতে হবে, HTML সেভ করা নেই, রাইট। সিক্স রাইট, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ও আচ্ছা, পাবি থেকে আমার এই সিএসএস তো আর এখন আর স্টাইলে লিঙ্ক করা নাই, লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস। দেখেন 6 কলাম করে পেয়ে গেছে, অর্ধেক অর্ধেক। আমি কল 6 দিছি মানে হচ্ছে ও কলাম 6, ও কলাম 6, বোঝা গেছে? কলামগুলোকে কীভাবে কল করতে হয়, প্রথমে কন্টেনার নিতে হয়, তারপর হচ্ছে রো নিতে হয়, তারপর হচ্ছে কলাম দিতে হয়, আপনার কয় কলাম দরকার সেই কলামটা, বুঝতেছেন? এই ভাইয়া এখানে হচ্ছে সাইডে গ্যাপ আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটার মানেটা কি? এই গ্যাপটা হচ্ছে আসছে কোথেকে? এই গ্যাপটা হচ্ছে যখন আপনি কন্টেনার কল করছেন, তার মানেই হচ্ছে কন্টেনার যেটা করে দুই পাশ থেকে একটু জায়গা ছাড়ে। আমাদের অনেক ওয়েবসাইট দেখি যে হচ্ছে দুই পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস দেওয়া থাকে, তাই না? লেফট এবং রাইটে দেখছেন কখনো? জি ভাইয়া। না দেখলে দেখাই, ঠিক আছে? মানে হচ্ছে দুই পাশ থেকে একটা সমান পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে ও হচ্ছে মাঝখানে শো করে, তো সেটাকে বলা হয় হচ্ছে মানে কন্টেইনারের ভিতরে রাখা আর কি। তো আমাদের যদি দরকার হয় যে কোথাও আমাদের এরকম দুই পাশ থেকে স্পেস দেওয়া আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কন্টেইনার ইউজ করব। বাট যদি দেখি যে কন্টেইনার মানে দুই পাশ থেকে স্পেস দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে কল করতে হয় হচ্ছে কন্টেইনার ফ্লুইড, ঠিক আছে? কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে ফুল উইথ, দেখছেন? বোঝা গেছে? কন্টেনার আর কন্টেনার ফ্লুইড, একটা হচ্ছে ফুল উইথ আর একটা হচ্ছে দুইটাই হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেয়, লেফট এবং রাইট থেকে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে চলেন আমরা আরও কিছু জিনিস দেখব, যেটা হচ্ছে এখন ধরেন আমি চাচ্ছি যে বলেন।
কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ যে আপনি HTML ফাইল মানে ফাইলটার মধ্যে কলামের পর একটা হাইফেন দেন নেই যেটা তাও কাজ করতেছে কিভাবে কোথায়? এই যে দিছি তো। হাইফেন তো ভাই যেটা এখন সিলেক্ট করা আছে মানে 46 রাইট হ্যাঁ ঠিকই তো আছে। হাইফেন না দিলেও হাইফেন না দিলে কাজ করবেন না তো, হাইফেন তো দিতে হবে তো, হাইফেন না দিলে তো পাবেন না তো। দেখছেন পাইছে? পাই নাই তো, হাইফেন তো দিতে হবে। আচ্ছা ওকে, আমরা তো ডিভাইসের সাথে পরিচিত হয়ে আসছি, আমরা এবার ডিভাইস নিয়ে একটু কাজ করি। লার্জ ডিভাইস, স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, ঠিক আছে? এরকম হচ্ছে 5টা ডিভাইস আছে আমাদের, সেই 5টা ডিভাইস অনুযায়ী কলামগুলোকে কীভাবে মেনটেন করতে পারি। এটা আমরা কোথায় আছি এখন পর্যন্ত? আমরা আছি হচ্ছে লার্জ ডিভাইসে। বাট আমরা যদি চাই মোবাইল ডিভাইসে আমরা 6টা করে না, মোবাইল ডিভাইস হচ্ছে চাই আমরা হচ্ছে ধরেন আমরা যদি এখন চাচ্ছি অন্য কিছু, ধরেন আমি যদি বলি যে এমডি ডিভাইস, মিডিয়াম ডিভাইসে আমি চাচ্ছি হচ্ছে 12 কলাম করে থাকুক। আমি এখানে লিখবো কি জানেন? জাস্ট এখানে কলটাকে লিখতে হবে হচ্ছে, আচ্ছা এটা আমি থাকুক এটার মতোই। আমরা এখানে বলবো হচ্ছে কল এমডি, মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য 8 কলাম, ঠিক আছে? বা হচ্ছে হ্যাঁ 8 কলাম দিচ্ছি। এটাকে বলতেছি মিডিয়াম ডিভাইসের জন্য কল এমডি, মানে মিডিয়াম ডিভাইসের জন্য 8, আর বাকি থাকে কত? 4। 8 আর 4 থাকবে, দেখেন তো 8 কলাম হয়ে গেছে, আর হচ্ছে 4 কলাম হয়ে গেছে। এটা কোন ডিভাইসের জন্য বলছে? মিডিয়াম ডিভাইস। এখন আমরা কিন্তু আছি উপরের ডিভাইসে, তাই তো? আমরা কিন্তু মিডিয়াম থেকেই বড় ডিভাইসে কিন্তু আছি এখন পর্যন্ত। মিডিয়াম ডিভাইসের উইথ কত একটু যদি দেখি, মিডিয়াম ডিভাইসের উইথ কই? এই যে মিডিয়াম 768 এর সমান বা তার বেশি। আমার কি এটা কি 768-এর দিকে বেশি না আমার ডিভাইসটা? অবশ্যই। তো সেখান থেকে উপরে কিন্তু আমাদেরটা কাজ করতেছে কি 8 আর 4, ঠিক আছে? 12 করে কাজ করতেছে এমডি ডিভাইসের জন্য। বাট আমি যদি ছোটো ডিভাইসে যাই দেখেন তখন কিন্তু আবার 6 করে শো করতেছে, ঠিক আছে? আপনি ডিভাইস অনুযায়ী হচ্ছে ওদেরকে এভাবে বলতে পারেন। আবার আমি চাচ্ছি হচ্ছে ধরেন এসএম এর জন্য কল এসএম, স্মল ডিভাইসের জন্য চাচ্ছি আমি প্রথমটা হবে 4 কলাম, পরেরটা হবে 8 কলাম, ঠিক আছে? এক এক ডিভাইস এক এক রকম। এখন এটা আছে কোথায়? আমার স্মল ডিভাইস। আমি যদি স্মল ডিভাইস থেকে বড় করি দেখেন কি হচ্ছে, প্রথমটা হচ্ছে 4 কলাম, পরেরটা হচ্ছে কি 8 কলাম। এই যে প্রথমটা আমি বলে আসছি 4 কলাম, পরেরটা হচ্ছে 8 কলাম, মানে হচ্ছে আমার স্মল ডিভাইসে যাচ্ছি আমি, প্রথমটা 4 পরেরটা 8, এবং আস্তে আস্তে যখন বড় করব তখন হয়ে যাবে কি আরেকটাতে যেটা বলে আসছিলাম এমডিতে, প্রথমটা 8 পরেরটা 4, তাই না? আমাদের আরেকটা ডিভাইস আছে এলজি ডিভাইস। আমরা এলজি ডিভাইসের জন্য ধরেন আবার চাচ্ছি কল এলজি, ধরেন এবার চাচ্ছি হচ্ছে আমি 5, আবার এখানে চাচ্ছি হচ্ছে আমি কল এলজি 5 7 12, তো 7 দিলাম। এবার আমরা আসি এইখানে, আমরা যখন এইখান থেকে এলজিতে চলে যাব, ঠিক আছে? দেখেন এবার আবার হয়ে গেল কত? 5, আর এটা হয়ে গেল 7, ঠিক আছে? এবং এটা কিন্তু একদম উপর পর্যন্ত যতটুকু পর্যন্ত সম্ভব সে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এক এক ডিভাইসে কিন্তু আমি এক একভাবে কলামকে কল করতেছি। এটা কি বুঝতে পারতেছেন সবাই? এক এক ডিভাইসে কিন্তু এক এক রকম করে আমি কলামকে কল করতে পারি, আমার যেই কলামের যেমন ডিভাইস দরকার। তারপর ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমি একদম লার্জ এক্সট্রা লার্জ ডিভাইসে, সব থেকে বড় ডিভাইসে চাচ্ছি আমি কল এক্সেলে চাচ্ছি আমি 12 কলাম করে, ঠিক আছে? আপনি এখানে লেখেন কল এক্সেল 12। কয়টা ডিভাইস আছে আমাদের? কল 1 2 3 4 5, হ্যাঁ আমাদের 5টা ডিভাইস, 5টা ডিভাইসে আমরা হচ্ছে কল করলাম কলামগুলোকে। এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস, একদম এক্সট্রা স্মল। এক্সট্রা স্মলটাকে আগে লেখা হতো এভাবে এক্সএস দিয়ে, যখন বুটস্ট্র্যাপের আগের ভার্সন ছিল তখন এভাবে বলতে হতো। বাট নতুন যে ভার্সন আমরা যেটা ইউজ করতেছি এখানে হচ্ছে আর এক্সএস লিখতে হয় না। তো সেখানে যদি আপনি কিছু না লিখেন সেটা হচ্ছে একদম এক্সট্রা স্মল ডিভাইসই ধরে নেয়। এই হচ্ছে আমার এক্সট্রা স্মল ডিভাইস। আস্তে আস্তে আমরা বড় করব, এসএম এ যাবো, দেখবো হচ্ছে হয়ে যাবে কত? 4 আর 8। চলেন আমরা একটু এসএম এ যাচ্ছি, মানে হচ্ছে স্মল ডিভাইসে যাচ্ছি। প্রথমটা 4 পরেরটা 8, তারপর কি বলছি এসএম এর পর এমডিতে প্রথমটা 8 পরেরটা 4। আমরা একটু এমডিতে যাই, হচ্ছে 768 এর উপরে। এই যে দেখেন এখানে একটু নোটিস করি না এখানে, ঠিক আছে?
768, 51, এই যে 67 আছে, আমরা জাস্ট 68তে চলে গেলেই দেখব যে আমাদের চেঞ্জ হয়ে গেছে, প্রথমটা 8 হয়ে গেছে, পরেরটা 4 হয়ে গেছে। এবং এলজিতে কত বলছি, 5 আর হচ্ছে 7। এলজি ডিভাইস শেষ হয় কোথায় সেটা একটু দেখেন, বুস্টেপে যাই। এলজি ডিভাইস শেষ হয় হচ্ছে আপনার 992 পর্যন্ত, অর্থাৎ 991তে। আমরা এইখানে আসি, আমরা 991 পর্যন্ত যাই, যতক্ষণ পর্যন্ত এমডি থাকে। 925, 968, 98, এই যে 85, 91, 91, 90 পর্যন্ত ঠিক আছে। 91 থেকে যখন 92 হয়ে যাচ্ছে তখন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 5 হয়ে গেছে আর এটা হয়ে গেছে 7। আর 992 থেকে 1200 পর্যন্ত হচ্ছে আমার এই এলজি ডিভাইস, তার উপর হচ্ছে এক্সট্রা লার্জ, আমরা 1200-এর উপরে চলে যাই একেবারে। 55, 56, 1197, আমরা যখন 1200 হয়ে যাব তখন দেখব নিচে নিচে চলে আসছে, এক একটা 12 কলাম করে শো করতেছে, কারণ আমরা কিন্তু সেটাই বলে আসছিলাম এখানে যে আমাদের যেন এক্সট্রা লার্জে আমাদের হয়ে যায় 12 কলাম করে। সবাইকে বুঝতেছেন এটা কীভাবে হচ্ছে ডিভাইস ওয়াইজ কলামগুলোকে মেনটেন করা যায়? কার কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? সাইম ভাই বুঝছেন? সাদাত ভাই? ওকে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ধরেন আমি উপরেরটাকে যদি মেনশন না করি তাহলে কি হয় জানেন, ওর ইনিশিয়াল যে নিচেরটা আছে সেটা হচ্ছে ইমিডিয়েট নিচের যে কলামটা, সেই কলামটাকে হচ্ছে ও পেয়ে যায়, ঠিক আছে। উপরেরটা নিচেরটা পেয়ে যায়, বাট নিচেরটা কিন্তু, হ্যাঁ নিচেরটা উপরেরটা পেয়ে যায়। ধরেন এখানে আমি এক্সট্রা লার্জেরটা কেটে দিচ্ছি, তাহলে কী হবে জানেন, 1200-এর উপরেও হচ্ছে 5 আর 7 শো করবে। এবার যান দেখেন 1200-এর উপরে কিন্তু আছে, এখনও কিন্তু আমার 5 আর 7 ইউজ করতেছে, ও কিন্তু 1200টা আর আলাদা করে 12 ধরে রাখতেছে না। আবার আমি ধরেন এমডি রাখবো, বাট এলজিটা আমি কল করব না, এলজি ধরেন আমি কল করতেছি না, তাহলে কী হবে জানেন, ও একদম এক্সট্রা লার্জ পর্যন্ত, একদম পুরো মানে যত বড় হওয়া যায় সেই পর্যন্ত কি হবে, এমডি 8 আর 4ই শো করবে। এবার আপনি যত বড়ই ডিভাইসে যান না কেন, ও 4 আর 8ই শো করবে। অর্থাৎ এটা থেকে একটা জিনিস বোঝা যায় কি জানেন, আপনি যে ডিভাইসটা কল করে আসছেন সেই ডিভাইসের উপরেরগুলো অটোমেটিক তারটাই পাবে, বাট তার নিচেরগুলোকে যদি আপনি কল না করেন সেগুলো অটোমেটিক 12 কলাম করে হয়ে যাবে। আমি এসএমআর একদম এক্সট্রা স্মলারটা কেটে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আমার একটা ডিভাইস কল করে এমডি, তখন কী হবে, আমাদের উপরেরগুলা ওর 4 করে পাচ্ছে, 4 আর 8 পাচ্ছে, বাট আমার এমডি ডিভাইস অর্থাৎ যেখান থেকে শুরু, একটু দেখেন এখানে এমডি শুরু করতে থেকে 577 থেকে আমরা 577-এর মধ্যে যাব। দেখেন 600, 768-এর নিচে নামলেই কিন্তু 12 কলাম হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে আমাদের মিডিয়াম ডিভাইস শেষ তার পরেরগুলো কিন্তু 12 কলাম হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি ডিভাইস কল না করেন সে হচ্ছে অটোমেটিক 12 কলাম পেয়ে যায় নিচেরগুলা। বোঝা যাচ্ছে? আমি বুঝাতে পারছি? অর্থাৎ যে ডিভাইসটা কল করবেন তার উপরেরগুলো হচ্ছে তার যেই কলাম সেই কলাম পাবে, বাট তার নিচেরগুলা 12 কলাম করে পাবে, মানে তখন আর তারগুলো পাবে না যদি তাদেরকে না আলাদা করে মেনশন না করেন। বোঝা গেছে? বুঝছেন আপনারা? হ্যাঁ, এভাবেই কল করা, কলাম করে করে করা। যখন ছোট হইছে তখন 12 করে, হ্যাঁ 12 হয়ে গেছে, কারণ সেখানে সে 12 করে দিয়ে রাখছে, এই জন্য 12 হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এভাবে হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে, মানে আমাদের গ্রিডগুলোকে আমরা সাজাইতে পারি, ঠিক আছে, এবং আমরা হচ্ছে সেভাবে ডিজাইনও করতে পারি। আধা ঘন্টা আছে, আধা ঘন্টায় আমরা একটা ডিজাইন করব আজকে। চলেন আমরা একটা পিএইচডি। হ্যাঁ বলেন। ওই যে লিঙ্কগুলো যে করছেন এগুলো তো অনলাইনে থেকে দেখি,